যখন একটা প্রাকৃতিক বিপর্যয় হয়, যখন সকলেই প্রবলেমটার মধ্যে আছে, সেটা হচ্ছে সঠিক সময় নিজেকে ঘুরে দাঁড়ানোর, নিজেকে সময় দেওয়া, মানে ওই সময়টা সত্যি বলতে কেউ কখনো পাবে না। সত্যি পাবে না। তো ওইটা একটু অপমানিতই করেছিল যে কী কাজ এগুলো, কোনো কাজ তোর, যারা আমাদের মতো ছোটো মানে পরিবার থেকে আর কি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, যাদের স্কুলিং ভালো নয়, সরকারি স্কুলে পড়েছে, তাদের কি জীবনে কিছু করার অধিকার নেই? অবশ্যই আছে, কেন করবে না তারা? তাদেরকে পরিশ্রমের মাধ্যমে উঠে আসতে হবে। একদম। শুভ সন্ধ্যা, আজকে আবার চলে এলাম। প্রথমেই দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা প্রত্যেকটা এপিসোড দেখছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, তার জন্য আমারও কন্টিনিউ করতে খুব সুবিধা হচ্ছে এবং আমার খুব সুবিধা হচ্ছে পরবর্তী এপিসোডগুলো আরও কীভাবে করলে বেটার করা যায় আপনাদের মতামত শুনে। থ্যাংক ইউ। তো এভাবে আপনারা অবশ্যই জানাবেন কী করে আরও বেটার এপিসোড করা যায়, বা আপনাদের পছন্দের যে শিল্পীরা আছেন তাদের নামগুলো আমাদের বলতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে তাদেরকে ডাকার। আর আজকে যে মানুষটা আমার সঙ্গে আছেন আপনারা সবাই চেনেন, তার কাজ দেখেন, তার কম্পোজিশন আমার তো ভীষণ পছন্দ, এবং এছাড়া এখন বিভিন্ন মিডিয়ামে যেও এখন কাজ করছে, বিশেষ করে আমার সফট প্যাস্টেল থেকে শুরু করে অ্যাক্রিলিক, চারকোলে আমার ভীষণ ভালো লাগে। প্রতিনিয়ত তার কাজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, আপনারাও দেখেন। আজকে আমার সঙ্গে আছেন এই সময়ের ভীষণ প্রতিভাবান একজন শিল্পী, সৌরভসী। হাই সৌরভ। হ্যালো। কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আর থ্যাংক ইউ তোমাকে প্রথমবার মানে ইনভাইট করার সঙ্গে সঙ্গে যে তুমি এতটা সময় নষ্ট করে পুরো দিন বলা যায় হ্যাঁ এলে, খুব ভালো লাগলো। তোমাকে বলছিলাম তো আমি এখানে আসার পিছনে কারণগুলো। হ্যাঁ বলতে পারো। হ্যাঁ, মানে আমার ভীষণভাবে মনে হচ্ছিল যে আমাকে ডাকলো, কিন্তু আমি কেন যাব? আমি তো কিছুই করিনি, এখনো ভালো ছবিও আঁকি না। এবং তুমি আরেকটা কথা বললে ক্যামেরার সামনে তুমি প্রথমবার। হ্যাঁ, তো সেটা কি এখন কোনো কিছু ফিল আমি করছো? বলে দিচ্ছি, আমি কখনো ক্যামেরার সামনে আসি না, সেই অর্থে আমার এই কারণে ফেসবুকেও সেরকম নিজের ছবি নেই। আর আমি খুব একটা সচ্ছল বোধ করি না। একটা বোধহয় টেরা বার্না বলে একটা ছোট্ট একটা ওরা ইন্টারভিউ নিয়েছিল, আর এছাড়া সেরকম আমার কোনো আমি কথা বলছি বা এরকম কোনো ভিডিও কোথাও নেই। তো সেই অর্থে এটা আমার প্রথম কথোপকথন ক্যামেরার সামনে। দ্বিতীয় হচ্ছে, যখন আমাকে বললো যোগাল যে এরকম একটা পডকাস্ট করতে চলেছি, তো তোমার সাথে একটু কথাবার্তা বলবো, তো আমি প্রথমে একটু কিন্তু কিন্তু করছিলাম এবং হয়তো করব না এরকমই একটা সিদ্ধান্ত আমার মনে মনে চলছিল। কিন্তু কিছু প্রশ্ন আসলো, দুটো জিনিস আমার খুব ভালো মানে আমাকে খুব ভাবালো যে কেন পডকাস্টটা করা উচিত। প্রথম হচ্ছে, আমি ভাবলাম যে আচ্ছা আমি তো কিছু করিনি, কিন্তু যারা আমি যেটা এখন করেছি সেটাই যারা করতে চাইছে, যদি আমার সামান্য কথায় তাদেরকে আমি ইন্সপায়ার করতে পারি তো সেটা ভীষণ ভালো হবে। একদম, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমি এখন যে কথাগুলো হয়তো আজকের বলবো সেটা আমি কী ভাবধারায় চলছি, আমি কি বলছি, আমি কি ভাবছি, এবং আমি কি করলাম আজকের পুরো পডকাস্টটায়, সেটা আমি 10 বছর পরে দেখলে নিজেকে নিজে বুঝতে পারবো যে আমি কি জায়গায় ছিলাম। তো এই দুটো ভাবনা আমাকে বললো যে চলো করা যাক। তো থ্যাংক ইউ তোমাকে তার জন্য। তো তোমার তো ছোটবেলায় কলকাতাতেই? হ্যাঁ, আমি একদম ছোটবেলা থেকে সমস্ত কিছু কলকাতায়। আচ্ছা, পড়াশোনা সব কিছুই। আচ্ছা, তো তোমার ছোটবেলাটা নিয়ে একটু আলোচনা করা যাক। হ্যাঁ, সামান্য কিছুই বলছি। খুবই সাধারণ একটা ফ্যামিলির ছেলে আমি। ছবি আঁকা সবার যেমন ছোটোবেলা থাকে আমারও সেরকমই ছিল, আলাদা করে কিছু না। কিন্তু পড়াশোনা কোনোদিনও ছোটোবেলা ভালো লাগতো না, পড়াশোনা করিও নি সেইভাবে। শুধু ওই মারের ঠেলায় যতটুকু করতে হয় ততটুকুই, এছাড়া আর কিছুই করিনি। সারাক্ষণ খেলাধুলা করেছি, প্রচুর খেলাধুলা করেছি। আচ্ছা, আর ছবি আঁকতে ভালো লাগতো, আঁকতাম। সেটা কি ছোটবেলা থেকেই? খুব ছোটবেলা থেকেই, কিন্তু আঁকা কম্পিটিশন যেগুলো হয় সেগুলো বাড়ি থেকে আর কি খুব পেটাতো আর কি, যা 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 নিয়ে যেত। হ্যাঁ, নিয়ে যেত না, কিন্তু বলতো যা,
কারণ ছবি আঁকি ঘরে দেখে তাই, কিন্তু সেখানে গিয়েও কিছু করতে পারতাম না আমি। মন খারাপ হতো, আমি কিছুই হচ্ছি না। ক্লাস 9-10 থেকে মোটামুটি ছবি আঁকা সেই অর্থে শুরু। অদ্ভুত একটা ম্যাজিক হয়েছিল আমার জীবনে, যেটা আমি ম্যাজিকই শব্দটা ব্যবহার করি। যেই ছেলেটা ক্লাস 10 পর্যন্ত ভীষণভাবে মাঠে খেলাধুলা করতো, হঠাৎ ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষাটা যখন শেষ হলো, আমি না কিরকম একটা অদ্ভুত হয়ে গেলাম। মানে ওটা কেন হলাম, কি হলাম, কিছুই আমি নিজেও জানি না। আমি ঘর থেকে সেরকম বেরাতাম না, আমি ছবি আঁকতাম। এবং ছবিটা না আমি নিয়মিত আঁকছি। আমি কেন আঁকছি জানি না, হয়তো আমার মনে হয়েছে এটা একটা নতুন আমার চান্স আমার কাছে, হয়তো আমি ভুলও হতে পারি। সেই যে ছবি আঁকা শুরু, এবং সেই আঁকা দেখে বাড়িতে মোটামুটি হয়তো মা বাবা আলোচনা করেছিল যে এই ছবিটা না সিরিয়াসলি আঁকছে। তো টিচার খোঁজা শুরু, কিন্তু টিচার খোঁজার মধ্যে আমি একটা বাবা মাকে একটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে আমি সকলের কাছে শিখবো না। তার কারণ কি, আমার মনে হয় আমি ছবিটা মোটামুটি আঁকতে পারি, আর পাড়ার কোনো স্যারের কাছে যদি আমাকে দেয় যে আমকলা শেখাবে, আমার পক্ষে সেটা খুব মেনে নেওয়া কষ্টকর। এটা আমার ছোটোবেলা থেকে, যদিও ক্লাস 10 মানে খুব ছোট নয়, এটা একটা ক্রাইটেরিয়া ছিল। তখন আমি ক্লাস 11-এ পড়ছি, তো টিচার খুঁজতে খুঁজতে মোটামুটি ক্লাস 11-এর শেষ, তখন একটা টিচার খুঁজে পেয়েছে। সোমনাথ কাঞ্জিলান ওনার মানে আমার প্রথম শিক্ষক সেই অর্থে। তো ওনার কাছে 1 বছর শেখা। মানে তার আগে তুমি একদমই কোথাও শিখোনি, মানে ছোটবেলায় যেরকম হয় না, বা এরকম কোথাও না। একবার ক্লাস 6-এ বোধহয় ভর্তি করেছিল, 1 মাস না 2 মাস করেছি, মানে এক্সট্রিম থেকে এক্সট্রিম তো, মানে যেটা খারাপ রেজাল্ট হয় সেটা হয়েছে। স্কুলে মা ডাক পড়েছে, তো এত পেটাতো যে ছবি আঁকা দেখলেই যে ছবিটা আঁকছিস কেন, কারণ পরীক্ষা খারাপ। হ্যাঁ, মানে ওই ক্লাস 6-এর পর তো সেরকম একটা পরিস্থিতি বাড়িতে ছিল। কিন্তু হ্যাঁ, ক্লাস 11 যখন পড়ছি তখন পড়াশোনাটা সিরিয়াসলি করছি। তার কারণটা হচ্ছে, একটা দাদা আমাদের ওখানে ছিল, দাদাটার নাম সত্যদা বোধহয়, সত্যদাই বলতাম। তিনি ইন্ডিয়ান আর্ট কলেজে পড়তো সেই সময়। দাদাকে ধরেছিলাম, দাদা আর্ট কলেজে পড়তে হলে কি করতে হবে? তো বলেছিল ছবিটা আঁকতে হবে ভালো করে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকিয়েছিল যে আর্ট কলেজে ফর্ম ফিল আপ করতে হলে মোটামুটি ফার্স্ট ডিভিশন লাগবেই। আচ্ছা। এবার আমি তো পড়াশোনায় খুব খারাপ, মানে খুবই খারাপ। মাধ্যমিক ছিল না ফার্স্ট ডিভিশন? না না, দূর দূর পর্যন্ত না। বাড়ির লোক উদ্ধার হয়ে যেত যদি পাশ করতাম আমি। আচ্ছা, তুমি যে বললে মানে ছোটবেলায় বাবা মা মানে ছবি আঁকাটা পছন্দ করতেন না। দেখো, প্রতিটা বাবা মাই চাই যে ছেলে কিছু করুক, মানে ছবিটা না না। আমার বাড়িতে ছিল যে ছেলে স্কুলটা পাশ করে যাক, কারণ আমি কিছুই করতাম না। আর চাকরি বাকরি তো ভাবছেও না ওরা, মানে ওদের কোনো এক্সপেকটেশনই নেই আমাকে নিয়ে, জিরো। শুধু এটাই চাইছে যে উচ্ছনে না চলে যাক, তার থেকে যদি ছবি আঁকে ভালো। কিন্তু ছবিটা যেগুলো ক্লাস 6-এ ভর্তি করলো, এত বাজে পড়াশোনায় করে দিলাম যে ওইটাও এখন তাদের কাল হয়ে দাঁড়ালো। তো সেইখান থেকে মানে ছবিটা আঁকলেই আর কি বাড়িতে দেখলে খুব রেগে যেত। যাই হোক, যেটা বলছিলাম যে ক্লাস 10-এই মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে ফার্স্ট ডিভিশন লাগবে এইচএসে, না হলে মোটামুটি আমার আর্ট কলেজে ঢোকাটা খুব চাপ হয়ে যাবে, আমি ফর্ম ফিল আপই করতে পারবো না। তো সেখান থেকে আমার মনে হলো পড়াশোনাটা খুব করা দরকার। আর ক্লাস 11-এর শেষের দিকে আমি একটা টিচার পেয়ে গেছিলাম, যেটা বললাম। এবং সেই শিক্ষকটা সেই শিক্ষক আমাকে যেটা করেছিলেন, যেটা খুব আমার কার্যকারী, মানে আমার জীবনে খুব হয়েছে, তিনি আমাকে বলেছিল যে একটা রুটিন করে দিয়েছিল যে তুমি সপ্তাহে 7 দিন সকালে 2টো ছবি আঁকবে, বিকেলে 2টো ছবি আঁকবে। তো আমিও সকালবেলায় মোটামুটি স্কুল যাওয়ার আগে 2টো ছবি করে নিতাম। আর তখন কতই বা সময় লাগবে, অত কিছু জানিও না, বুঝিও না, যা দেখছি। কি ধরনের কাজ করতে? যা দেখছি তাই আঁকছি। আচ্ছা, মানে সেটা স্কেচ করছো না ওয়াটার কালার দিয়েই শুরু। আচ্ছা। সাথে সাথে ড্রয়িং করছে, যা দেখছি তাই আঁকছি, এইগুলো চলছে মানে প্রচুর। আর আমার দেখেছি সকালে 2টো রাতে 2টো করতে গিয়ে সপ্তাহে 28টা কাজ হয়ে যাচ্ছে। 4 সাথে 28, এই অভ্যাসটা আমার রয়ে গেল। আচ্ছা, 1 বছরে মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে। স্যারের মুখে শোনা যে ওনার দেখা নাকি প্রথম স্টুডেন্ট যে এত স্পিডে ইমপ্রুভ করেছে, এটা স্যার বলেছিলেন, মনে আছে। তো সেটা হচ্ছে, কিন্তু 1 বছর পরে কোথাও গিয়ে মনে হলো স্যার আমাকে যেগুলো শেখাচ্ছে, এটা হয়তো আমার দৃষ্টতাই, কিন্তু এখন গিয়ে মনে হয় সিদ্ধান্তটা ঠিক ছিল। কোথাও গিয়ে আমার আটকে যাচ্ছে, আমি যেটা করতে চাইছি সেটা না। তখন একটা স্যারের খোঁজ পেলাম, কিছু সিনিয়র দাদাদের খোঁজ পেয়েছিলাম। আমি যেটা কথাটা বলছি 2015,
আমার 16ই এইচএস, তাহলে 15ই ঘটনাগুলো ঘটছে। তো সেই দাদাদের দৌলতে আমি সেই স্যারের কাছে যাই এবং আমরা নিয়মিত 3 বছর, 16, 17, 18, হ্যাঁ 3 বছর নিয়মিত আমরা আউটডোর করেছি, আচ্ছা, মানে নিয়মিত। তখন আমার ফিগার ড্রয়িং আমি মানে আশেপাশে, এটা কি তোমার এইচএস এর পর তো? না আমি স্কুল লাইফেও যখন ওই ক্লাস 11-এর পর শুরু করছি, তখন থেকে ক্লাস 12 পুরোটাই আমার টিচাররা জানতো যে সপ্তাহে 2 দিন আসবে না স্কুলে, আচ্ছা, কারণ আমি আউটডোর করতে যাব, আর নিয়ম করে, মানে আমি যাবই যাব। টিচাররাও কোনোদিন আমাকে কিছু বলতেন না, আর মোটামুটি সেই টাইম একটু পড়াশোনা করছি, ভদ্র ছেলে হওয়ার চেষ্টা করছি। তো বেশ মজায় ছবি আঁকছি, খুব ভালো লাগছে। নতুন স্যারের কাছে গিয়ে অনেক টেকনিক শিখছি, ভীষণ একটা মানে অনেক স্বপ্ন, আর্ট কলেজ পড়বো, এই আর কি। তো এইখান থেকে মানে আমার শুরুই হচ্ছে ক্লাস 11 থেকে। 1 বছর পরে আবার টিচার চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যরকম প্র্যাকটিস, পুরোপুরি আর্ট, মানে আর্ট কলেজের জন্য প্রিপারেশন, মানে ধ্যান জ্ঞান সবই হচ্ছে আর্ট কলেজ। পড়াশোনাও করছি আর্ট কলেজের জন্য, আউটডোরে যাচ্ছি, টুকটাক শিয়ালদায় গিয়ে স্কেচ করছি, কারণ তখনও শিয়ালদায় অত বড় গ্রুপ পাইনি। আচ্ছা, কারণ সকলেই জানে যে শিয়ালদা যারা স্কেচ করছে মোটামুটি যেতে যেতে একটা গ্রুপ হয়ে যাচ্ছে বা কিছু, সেই বন্ডিংটা আমার হয়ে ওঠেনি। তো আমি স্টেশনে স্কেচ করছি, মানে যে কোনো একটা স্টেশনে স্কেচ করছি, আউটডোর করছি প্রচুর, এইগুলোই আর কি করে বেড়াচ্ছি। তারপরে যা হয়, 16তে দিলাম হলো না, 17 দিলাম হলো না, 18তে গিয়ে আর্ট কলেজ পেলাম। মানে প্রথম দুবার পাওনি? প্রথম দুবার পাইনি। তো সেই সময় কি কোনো ডিপ্রেশন কাজ করতো বা খারাপ লাগা তো একটা অবশ্যই তৈরি হতো? খারাপ লাগা প্রথম বছরটা হয়নি, কারণ প্রথম বছরটা দেখার জন্য দিয়েছিলাম যে আচ্ছা। কিরকম হয় কি হয়। দ্বিতীয় বছরটা হ্যাঁ খুব কষ্ট লেগেছে। তৃতীয় বছরটায় গিয়ে ভীষণ পরিমাণ প্রেশার তৈরি হয়েছে, কারণ সেই সময় আমি কিছু করছি না দেখে মা বাড়ি থেকে একটা আমাকে অ্যানিমেশন ভর্তি করে দিয়েছিল কোর্স করার জন্য। হ্যাঁ, হাইটেকে অ্যানিমেশন করছি আমি, এটা 2016 শেষে বা 17 এরকম কিছু একটা হবে। তো 18 আস্তে আস্তে মোটামুটি আমার কোর্স শেষ হতে যায়, আমি ইন্টার্নশিপ করছি। তখনই একটা বড় ডিসিশন, মানে তখন যেটা তুমি বললে ঘেঁটে আছি, তখন বিশাল ঘেঁটে আছি, বাড়িতে বকাঝকা শুনছি। এগুলো বলাটা খুব মানে বোকামি হবে, তাই বলছি না, মানে খুব একটা জাস্ট ওপর যাচ্ছি, কারণ এটা ফেজ। কারণ প্রতিটা স্টুডেন্টের, আর্ট কলেজের স্টুডেন্ট যারা হয়েছে বা যারা ছবি আঁকছে বা যে কোনো রকম শিল্পের সাথে যুক্ত, প্রথমেই যে বাড়ি থেকে খুব আহামরি সাপোর্ট পাবে এমন কথা না, আর সেটা নিয়ে কিছু বলারও বেশি কিছু নেই, মানে এটা সকলের সাথে একই ঘটে। কিন্তু যেটা আমার সাথে ঘটেছিল, যেটা আমি বাড়ির লোককে দেখে অবাক হয়েছিলাম, যেটা বিশ্বাস করেছিল আমায়, আমি যখন গিয়ে বললাম, তখন আমার ইন্টার্নশিপ চলছে, আর্ট কলেজের এন্ট্রান্সের পরীক্ষার ঠিক 3 মাস আগে আমি মাকে গিয়ে বললাম যে মা, আমাকে 3টে মাস সময় দাও, আমি লাস্ট আর্ট কলেজের জন্য প্রিপারেশন নিতে চাই, আমি পরীক্ষাটা দেব, ভালোভাবে দেব। জেনারেল কলেজে পড়ছিলাম, বাংলা অনার্স। তো তার আগেই মোটামুটি আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমি আর কলেজ যাচ্ছি না, কিন্তু ইন্টার্নশিপ যেহেতু চলছে, আমি ঘরে না জানিয়ে আমি অফ করতে পারবো না, কারণ ওখানে আমাকে একটা রিটেন দিতে হবে যে আমি আর আসছি না এখন এই মুহূর্তে। তার রিজনটা আমাকে জানাতে হবে, কারণ একটা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে আমি বিষয়টা আর কি হয়, যাই হোক ইন্টার্নশিপে যেরকম হয় আর কি, রুলস অ্যান্ড রেগুলেশন। তো বাড়িতে গিয়ে বলতে খুব, ওরা হয়তো আহত হয়েছিল, কিন্তু খুব একটা কিছু বলেনি, দেখেছিল লাস্ট চান্স দেওয়া যায়। আর সেই সময় দাঁড়িয়ে তুমি নিজেও জানো, যেটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, কোর্স ফিসটা লাখ টাকার উপরে ছিল একদম। আর আমি শিখছিলাম হচ্ছে 3D অ্যানিমেশন, তার জন্য যে পরিমাণ মেশিনটা দরকার আর কি কাজ করার জন্য, সেটা যথেষ্ট দাম। সেটাও কেনা হয়েছে বাড়ি থেকে, বাড়িতে প্র্যাকটিস করছি, সবই হচ্ছে। কিন্তু বাড়িতে গিয়ে ওটা বললাম, কিছু বললো না। আর ওই 3 মাসে মানে তোমার সবকিছু কেনাও হয়ে গেছিল? না, কেনা তো হয়েছিলই, কারণ আমি ইন্টার্নশিপ চলছে, মানে আমি শিখেছি, শেখার পর আমি এখন মানে চাকরির জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, ইন্টার্নশিপ চলছে। তো মানে আমাকে সব আছে, মানে মেশিনে সব আছে, আমি কাজ করছি মায়াতে। আমি তখন ইন্টার্নশিপ করছিলাম বোধহয় টেক্সচার আর মডেলিংয়ে। তো টেক্সচার মডেলিংয়ে ঢুকেছিলাম। কেন তোমার মানে ভালো লাগতো না কাজটা করতে? আমাকে কেউ কিছু বলবে আর আমি সেটা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে শুনবো, এইটা না মানে খুব প্যাথেটিক। মানে এটা জানি না সকলের সাথে হয় কিনা, বাট আমার জন্য খুব কষ্টদায়ক। মানে এসে বললো যে আজকে তুমি একটা ক্যাফে বানাও, ক্যাফের প্রপসগুলো তুমি বানাও।
এবার বসে ডেইলি এক কাজ করে যাওয়া। হ্যাঁ মানে রেফারেন্স দিয়ে দিয়েছে, দেখে দেখে বসে বসে বানাচ্ছি মানে। আর কম্পিউটার বিষয়টা আমার খুব একটা মানে আমার পার্সোনাল খুব একটা পছন্দ না। তো যাই হোক, তো সেখান থেকে অফ করলাম, প্রিপারেশন নিলাম, গভর্নমেন্টে পরীক্ষা দিলাম, নাম উঠল না, রবীন্দ্রভারতীতে ভাইভাতে গিয়ে হলো না, আর রইলো বাকি ইন্ডিয়ান। ইন্ডিয়ানে যে নাম উঠলো না, ইভিনিংয়ে গিয়ে দেখলাম হয়েছে। আচ্ছা, মানে দুটোতেই দিয়েছিলে, ডে নাইট? ডে ইভিনিং দুটোতে দিয়েছিলাম। তো ইভিনিংয়ে গিয়ে ভাইভা দিলাম, তো আশা ছেড়ে দিয়েছিলাম যে হবে না, আমার ভাগ্যে নেই। আর আমার ভীষণ নিজের প্রতি একটা সেলফ ডাউট তৈরি হতো যে আমার কোনো ক্যাপাসিটি নেই, কারণ আমি যেটা বলছিলাম যে জিরো, মানে কিচ্ছু জানি না। আর আমি খুব একটু বোকা টাইপেরই ছেলে আমার মনে হয়, দেখে জানি না কি মনে হয় সকলের। তো ভীষণ মানে ওই সিচুয়েশনটা আমি এখন ভাবলে আমার কেমন একটা হয়, যদি ইন্ডিয়ানে ইভিনিংয়ে আমি চান্স না পেতাম। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে যে আমি পারছিলাম না অ্যানিমেশন, যেটা বললাম ছেড়ে দিলাম আর কি। তো মোটামুটি একটা ঘরে কথা চলছে যে যদি আর্ট কলেজ না পাই তাহলে কি করব, এরকম একটা কথা চলছে। মাকে আলোচনা হচ্ছে যে তাহলে একটা কাজ করা যাক, অল্প স্বল্প টাকা জমি করে একটা গাড়ি কেনা যাক উবের জন্য, গাড়ি চালাবে। কারণ আমার মনে হয়েছিল যে উবের চালানো মানে গাড়ি চালানো অনেক ভালো। একটা প্রোডাকশন হাউসে মোটামুটি ধরো 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হবে, অফিসে যেতে আসতে হবে, তাতে যে সময়টা চলে যাবে, যে পরিশ্রমটা যাবে, তার থেকে ভালো হচ্ছে নিজের একটা গাড়ি যখন ইচ্ছা হচ্ছে চালাচ্ছি, বাড়িতে এসে ছবি আঁকছি। কারণ আমার কাছে ছবি আঁকাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, তো সেখানে যাই হবে, আমার কোনো লজ্জাও নেই, এখনও লজ্জা নেই যে কোনো কাজ ছোট। এটা কথার জন্য কথা না, এটা আমি এখনো ফিল করি। তো ওটা আমার মাথায় চলছিল। বাড়ি থেকে মোটামুটি একটা মানে বুঝতে পারছে যে ছেলের দ্বারা অ্যানিমেশন ব্যাপারটা হচ্ছে না। ইনফ্যাক্ট আমি যে অ্যানিমেশন করেছি ওর পর আমি কাউকে বলিও নি, আমিও জানতাম না। কেউ জানে না, কারণ আমি তারপরে যেদিনকারে প্রোডাকশন হাউস দিয়ে পালিয়ে এসেছি, তারপরে একদিন আমি কম্পিউটার ওপেন করিনি। মানে টুকটাক ফটোশপ বা অন্যান্য কাজের জন্য হয়তো ওপেন করেছি, কিন্তু ওই মায়া সফটওয়্যারটা আমি আর খুলিনি। ও মায়া মমতা আমার সব ত্যাগ হয়ে গেছে। তো এই আর কি, মানে খুব টালমাটাল একটা সিচুয়েশন ছিল খুবই। আর্ট কলেজটা না হলে আমার জন্য খুব চাপ হতো। আচ্ছা, প্রথম দিনের অভিজ্ঞতা মনে আছে তোমার? প্রথম দিন যে আর্ট কলেজে গেলে? প্রথম দিন আমার ভীষণ ভয় করছে যে আমার একটা শখে চলে গেছিলাম যে আদৌ আমি চান্স পেয়েছি তো। আচ্ছা, কখনো ডাউট? তখন ডাউট? আমার প্রায় 6 মাসের মতো ডাউটটা ছিল, যতদিন না আমার হাতে একটা ফার্স্ট ইয়ারের ওই পরীক্ষা দিয়েছি, আমার নাম ডাকছে পরীক্ষার হলে যে হ্যাঁ আছে, সত্যি সত্যি আছে। তো আমার চলছে মানে ভিতরে ভিতরে আমি শুধু ভয় পাচ্ছি এটাই যে আমার কাজ খারাপ, হয়তো কোনোদিন কাজ খারাপ করে দেবো, আমাকে বলবে বেরিয়ে যা, তোর এই কলেজে পড়ার কোনো অধিকার নেই। আমার মাথায় এটাই চলছে টাচুট, মানে আমি একদম মিথ্যে বলছি না। তো এরকম একটা, কিন্তু যেটা হলো মানে খুবই গর্ব করব না, বাট স্যাররা আমার কাজ খুব পছন্দ করলো। এবং আমাদের কলেজের সুনীল স্যারের মনে আছে কিনা জানি না, স্যার যদি দেখে, স্যার আমার কাজ দেখলো, সবার কাজ আনতে বলেছিল। প্রথম 2-3 দিনের ভিতরে ঘটনাটা ঘটে। আমার কাজ স্যার দেখলো, দেখে বেরিয়ে গেল রুম থেকে। আমি তো মনে মনে ভাবছি যে আমার গেল, আমি কলেজ থেকে আজকেরই বের করে দেবে, কারণ আমার কাজটা সবাই খুলতে স্যারের মনে মাথা গরম হয়ে গেছে। বেরিয়েছে। তো স্যার যেটা করলো দেখলাম, অফিস রুম থেকে আরও কিছু টিচারদের ডেকে নিয়ে আসলো এবং স্যার বাকি টিচারদেরকে দেখালো যে ছেলেটার কাজ দেখো। এবং সকলে কাজ দেখলো। এবং তখন যেহেতু 2 বছর চান্স পাইনি আর সিনিয়র দাদাদের সাথে প্র্যাকটিস করছিলাম, আমার কাছে কাজের পরিমাণ ছিল। আর একটা ভিতরে তো ওই যেটা বলছিলাম, ওই প্রথম স্যার আমার ভিতরে যেটা লাগিয়ে দিয়ে গেছে আগুনটা, যে প্রতিদিন কাজ করতে হবে। উনি দিনে 4টে করে আমাকে অভ্যাস লাগিয়েছে, পরের দিকে 4টে অবশ্যই হবে না, তখন সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে কাজগুলো। তখন কিন্তু 1টা-2টো চলছে, বা সপ্তাহ হিসাবে করলে হয়তো মানে 15টা-16টা কাজ বেরাচ্ছে, ছোট বড় সব মিলিয়ে। কখনো বিশ্বাস হচ্ছে না যে আমার কাজ সকলে পছন্দ করছে। এই আর কি, মানে একটা ভালো লাগা, মানে একদম যে কোথায় পড়েছিলাম। তারপরে এবং খুব মিথ্যা বলবো না, যখন কলেজে যাচ্ছি আমার বন্ধুদের নাম ধরে বলতে আমার ইচ্ছা করে, যে আমি যখন রানা, অতনু,
এদের কাজ দেখছি, এদের ড্রয়িং কত ভালো। অতনু তোমার ব্যাচের ছিল? হ্যাঁ, অতনু টাইটেল হাজরা। হাজরা, হ্যাঁ তোমার। তো আমি না খুব খুব অবাক হচ্ছি যে কত কিছু এটা জানে, কারণ এদের কাছে শিক্ষক আছে, আবার আমার কাছে যে শিক্ষকটা ছিলেন, মানে যিনি আমাকে গাইড করেছিলেন, খুব ভালো করেছিলেন, কিন্তু তিনি কোনো আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে না। তো আমি সেই যে ফিগার ড্রয়িংয়ের যে গাইডেন্সটা সেটা পাচ্ছিলাম না, বা কম্পোজিশন যে কিভাবে করতে হয় সেটা আমি জানি না। এতে কিন্তু স্যারকে আমি কোনো রকম ক্রিটিসিজম করছি না, আমি বলছি যে আর্ট কলেজে তো একটা ধারা আছে, এটা তো অস্বীকার করব না আমরা। আর্ট কলেজে এক ধরনের প্র্যাকটিস করানো হয়, এখন সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই সময় মোটামুটি কম্পোজিশন, ফিগার ড্রয়িং বেস, এগুলোটার খুব জোর দেওয়া হতো। তো সেগুলো ছিল না, ফিগার ড্রয়িং করতে পারি না, ড্রয়িংটা খুব একটা ভালো না, তো ওদের কাছ থেকে আমি খুব শিখেছি। আমার প্রথম ব্লকিংয়ের ধারণা হয় রানার কাছ থেকে। প্রথম অ্যানাটমি, যে মানুষটা আঁকবো, মানুষটা শুধু লাইনটা না হাড়টাও আঁকতে হবে, প্রথম কাজ দেখেছিলাম অতনুর কাছে, আমার খুব চোখে ভাসতো। প্রথম মানে মানে কি বলবো, প্যাশানের সাথে সবাই শিয়ালদা স্কেচ করছে, সে হচ্ছে নিতম বলে একটা আমার বন্ধু ছিল, প্যাশানের সাথে প্রতিদিন স্কেচ করছে। পাগলামো কাকে বলে ওকে না দেখলে বুঝতাম না। তো আমার জীবনে আমার শিক্ষকরা আছে, তেমন বন্ধুরাও কিন্তু মানে ভীষণভাবে আমাকে হেল্প করেছে। ভীষণ হেল্প করেছে। মানে ওদের কাজ না দেখলে আমি বুঝতে পারতাম না যে আচ্ছা এইভাবে করতে হবে। তারপর তো এই আর কি চলছে। তুমি তো সম্ভবত বিএফএটাই করেছো। হ্যাঁ, বিএফএ আমি করেছি। আচ্ছা, তো এই যে 4 বছরে তোমার অভিজ্ঞতা, হ্যাঁ, সেটা একটু সংক্ষেপে, যদি খুব বেশি সময় হয়তো বা আমরা পাবো না, হ্যাঁ, সংক্ষেপে। প্রথম বছরটা বুঝতে বুঝতে কেটে গেল, যে কি হবে কি হবে না, পরিবেশটাকে বুঝতে একটু সময় লাগলো। ওয়াটার কালারটা যেহেতু করতে পারতাম, তো ওয়াটার কালার নিয়ে মোটামুটি প্রশংসা পাচ্ছি, স্যারদের কাছেও পাচ্ছি, বন্ধুদের কাছেও পাচ্ছি। ড্রয়িংটা একদম পারি না, আর বাড়ির স্যার আমাকে বলতো যে সৌরভের ওয়াটার কালারটা ভালো, কিন্তু ড্রয়িংটা ভালো নয়। কিন্তু কীভাবে ইমপ্রুভ করবো সেটাও বুঝতে পারছি না। দেখছি বন্ধুদের ব্লকিং দিতে, অতনুকে অ্যানাটমি আঁকতে দেখছি, কিন্তু বুঝতে পারছি না কি করতে হবে। সেটা প্রথম বুঝলে কিভাবে? প্রথম বছরটা চলে গেল, দ্বিতীয় বছর উঠলাম, হঠাৎ করে আমাদের একটা কাস্ট দেওয়া হলো, সেখানে আমাদের বললো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করো অয়েলে। আমি মুখ থুবড়ে পড়ে গেছিলাম, অনেস্টলি মুখ থুবড়ে পড়ে, আমি কিছুই বুঝতে পারছি না। একটা অবয়ব, সেটা ডাইমেনশনটা ধরবো কী করে? আমি তো ফ্ল্যাট দেখছি, কারণ আমাকে তো সেই ট্রেনিংটা নেই যেটা আমি এখন জেনেছি। মানে একটা অবয়বকে কীভাবে আমি ডাইমেনশন ধরবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ফ্ল্যাট হলো কাজটা, নষ্ট। যত কটাই কাজ করছি নষ্ট হচ্ছে, খারাপ, সব কটাই খারাপ হচ্ছে। হ্যাঁ, হয়তো অ্যাভারেজের থেকে একটু বেটার ছিল, কিন্তু যা হয় আর কি, মানে কোনোটাতে আমার ভিতরের ওইটা হচ্ছে না। এবং যে বন্ধুগুলো আমার সাথে কম্পিট করছে, ব্যাচমেট মানে অলওয়েজ একটা সুন্দর কম্পিটিশন থাকবেই, আমি পারছি না ওদের সাথে, আমি সত্যি পাচ্ছি না। ওরা কি সুন্দর টুকটুক করে বের করে নিচ্ছে, আমার দ্বারা হচ্ছে না। তো লকডাউন হয়ে গেল, 18তে ঢুকেছি, মানে 19 চলে গেল আর কি, সেকেন্ড ইয়ার হলো, মানে 20তে তো লকডাউন হলো। 22 তো মনে হয় তোমার কমপ্লিট হয়েছে। হ্যাঁ, 20তে লকডাউন হয়ে গেল। ও, তারপর তো বন্ধ হয়ে গেল, মানে লকডাউন হয়ে গেল। প্রথম 3 মাস বুঝতে পারলাম না লকডাউনটা কি, কি হবে না হবে কিছুই বুঝলাম না। টাকা পয়সা খুব ছিল না, স্বাভাবিক, স্টুডেন্ট। তখন কি তুমি মানে একটু করে টিউশন করতে না? হ্যাঁ, টিউশনটা আমি আর্ট কলেজে ঢোকার আগে থেকেই করি। আচ্ছা, এবং প্রথমে আমি স্যারদের অ্যাসিস্ট করতাম। হ্যাঁ, আমার স্যার ছিলেন, তো ওনাদের সাথে আমি অ্যাসিস্ট করতাম। পরবর্তীকালে আমি আর্ট কলেজে ঢোকার অনেকটাই পরে নিজে আর কি শেখানোর সিদ্ধান্ত নিই। তাও আমার কাজ দেখে যখন লোকে অ্যাপ্রোচ করছে যে আপনি একটা ক্লাস খুলুন, আপনার করানো উচিত, সেটা লকডাউনের পরই ঘটছে। সত্যি বলছি, মানে লকডাউনটা এতটা সময় পেলাম, এবং সেই টাইমে আমি একটুখানি মানসিকভাবে একটু প্রথম দিকটা আর কি খুব ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম। আমি লকডাউনে কদিন ঘর থেকে বেরিয়েছি জানি না, প্রায় যেটা 1.5 বছর না, মানে পুরো লকডাউনটা আর কি কথা বলছি, আমি বেরিয়েছি জানি না। আমি ঢুকেছিলাম ঘরে, 45 কেজি আমার ওজন, যখন আমি বেরিয়েছি আমার 75 কেজি ওজন। আরে বাবা, 30 কেজি কত এখন? এখন 65 হবে। তো 30 কেজি ওজন বাড়িয়েছি আমি বাড়িতে, মানে আমি বাড়িতে বসেছি, অন্ন ধ্বংস করেছে, ছবি এঁকেছি সব সময়। সব সময়। এবং তখন
ঠিক অমানবিক শোনাবে, কিন্তু এটা খুব সত্যি, আমি খুব ফিল করি। যখন একটা প্রাকৃতিক বিপর্যয় হয়, যখন সকলেই প্রবলেমটার মধ্যে আছে, সেটা হচ্ছে সঠিক সময় নিজেকে ঘুরে দাঁড়ানোর। এটা এটা আমি মানি। কারণ যখন সকলে একই সমস্যার পিছনে ছুটছে, তখন তোমার জীবনে সমস্যাটা আসবে, সেটা যদি একটু পিছনে রেখে নিজেকে একটু পুশ করা যায়, আমার মনে হয় অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়। মানে সকলে দৌড়াচ্ছে আর তখন নিজেকে আমি টানছি পিছনের দিকে, কারণ আমি এগাবো বলে। তো ওই টাইমে প্রচণ্ড পরিমাণ ড্রয়িং, মানে এটা আবার খুব মনে হবে যে নিজের প্রশংসা সম্বন্ধে করছি, প্রচুর ড্রয়িং করছি। আর যেহেতু দিন রাত বলে কিছু হয় না ঘরের মধ্যে, বাইরে বেরোনোর কোনো অপশান নেই, যখন ইচ্ছা আঁকছি, কেউ বাড়ির থেকে বেরাতেও বলবে না, কারণ লকডাউন চলছে। পুরো সময়টা পেয়েছি কাজে। তখন তার আউটডোরটা একদম বন্ধ ছিল, পুরো আউটডোর বন্ধ। আর যেটা সবসময় শুনতে হতো, সৌরভের ড্রয়িংটা খুব বাজে, আমি পুরো সময়টা পেয়ে গেলাম ড্রয়িংটাই। সেখানে প্রচুর কাজ করলাম। হ্যাঁ, প্রচুর শব্দটা হয়তো ব্যবহার করা উচিত। আমাদের কলেজের শিক্ষক স্বপন স্যার আমাদের বাড়ির কাছাকাছি থাকেন, ওনাকে গিয়ে একবার দেখালাম, উনি অনেক কাজ দেখলেন। সব রকমই কাজ করছি তখন, অ্যাবস্ট্রাকশন করছি, কম্পোজিশন করছি, সাউন্ড সিরিজের ফার্স্ট কাজগুলো তখনই আমার ডেভেলপ করছে, তারপরে পোর্ট্রেট সাথে সাথে করছি, ভালো লাগছে তাই। তো স্যার আমাকে প্রথমবার, মিথ্যা বলা হবে, স্যার প্রথমবার আমাকে বইগুলো দেখালো যে পোর্ট্রেট নিয়ে কত রকম কাজ হয়েছে। আচ্ছা। আর আমি স্যার আমাকে বই দেবে না, কারণ আমি ছাত্র আর স্যার হচ্ছে শিক্ষক, কলেজের অধ্যাপক আর কি। তো স্যার যখন আমাকে সেদিনকার 6 কাপ চা খাইয়েছিল, আর আমি 6 বার টুকটুক করে সবকটা বইয়ের ছবি তুলে নিয়েছিল। আচ্ছা। তো বাড়িতে এসে ইন্টারনেট ঘাঁটা, পিডিএফগুলো জোগাড় করা, পড়া, বোঝা, ওই হলো শুরু। তখন আমার কাছে মনে হলো যে আমি এখানে ডুব মারবো না এখানে ডুব মারবো। মানে একটা বই। তার আগে তুমি পোর্ট্রেট সেভাবে আঁকতে না? সবাই যেরকম আঁকে টুকটাক, আচ্ছা আচ্ছা, আমি আঁকছি, কিন্তু পোর্ট্রেটটা সিরিয়াস না। আচ্ছা, সেটা কত সাল বললে? 22? না, 22 হবে না, তত লকডাউনের মানে ধরো 3-4 মাসের কাজ তাদেরকে দেখাতে গেছি, বা 5 মাসের কাজ, এক্স্যাক্ট সময়গুলো মনে থাকে না, মানে একটা মোটামুটি একটা কাজ দেখিয়েছি। তারপরে বললো, এবং তখন ওই একটা বই আমার কাছে একটা মানে আর কি, মানে এগুলো ডুব মারার জায়গা, ডুব দিচ্ছি, মানে এটা মনে হচ্ছে এটা শিখি, এটা মনে হচ্ছে এটা শিখি। ওই টাইমটা খুব মানে খুব হেল্প করেছিল আমার, মানে। আর এটা সত্যি, মানে তুমি প্রথমেই মানে বললে যে বলাটা উচিত কি না, মানে সেই সময় সত্যি বলতে অনেক মানুষের তো অনেক খারাপ গেছে। হ্যাঁ, শুরুতে আমাদেরও কিন্তু খুব সমস্যা হচ্ছিল, কারণ আসলে বিশেষ করে আমাদের মতো মানে কিছু যারা ওই টিউশনের উপর নির্ভর করে থাকতাম না, তাদের কিন্তু ব্যাপক মানে ভীষণ খারাপ অবস্থা গেছে, সব বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু অন্যদিক যদি দেখি, সমস্যা তো আছে, নিজেকে সময় দেওয়া, মানে ওই সময়টা সত্যি বলতে কেউ কখন আর পাবে না, সত্যি পাবে না। তো ওইটা করলাম, অনেক কাজ করছিলাম, বড় বড় কাজ করছিলাম, নিজেকে যত রকমভাবে মোল্ড করা যায়, মানে মোল্ড প্রতিদিন চেষ্টা করতাম যে কালকের থেকে একটু বেটার করবো, ব্যাস এইটুকু। আচ্ছা আচ্ছা। এই তাগিদটা না মানে ভীষণ হেল্প করেছিল, ভীষণ। এবং কিছু প্রমাণ করার জন্যও না, কিছু দেখানোর জন্যও না। এবং আমার মজার বিষয়, যদি আমার ফেসবুকে কেউ যায়, গিয়ে দেখতে পাবে, আমি দেখেছি লকডাউনের আগে আমি দেখেছি আমার কোনো পোস্ট নেই, এবং দুই একটা যে আছে, এবং কাজের যে পরিবর্তন, সেটা কিন্তু আমি একটা সময় তোমার কাজ আমি দেখেছি। যদি কেউ একটু স্টাডি করে দেখবে যে পুরো আমি জানি, এই কারণেই আমার না রিসেন্ট কিছু কাজ আমি পোস্ট করতে থাকি, কারণ আমি ওই জার্নিটা দেখতে চাই, যে আমি কিভাবে শুরু করেছি। তবে এটা যদি তুমি কন্টিনিউ পোস্ট করতে, তাহলে কিন্তু বুঝতে পারতে না, কিন্তু মাঝখানে তোমার অনেক গ্যাপ ছিল আমার মনে হয়। হ্যাঁ, এই জন্য হঠাৎ করে ওটা খুব চোখে লাগতো, এই জায়গা থেকে এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি আর্ট কলেজ থেকে বেরোলে, তারপর পোর্ট্রেট নিয়ে প্রচুর কাজ করছো, কিন্তু তোমাকে কি শুনতে হয়, এরকম অনেক কানে আমারও আসে বা আমরা শুনি, হ্যাঁ, যে পোর্ট্রেট আমরা কেনই বা কপি করব, কিংবা পোর্ট্রেটটা শিল্পর মধ্যে পড়ে না, এরকম শুনতে হয়। যখন পোর্ট্রেটটা শুধুমাত্র পোর্ট্রেটের জন্য করছি, সবে সবে ভালো হচ্ছে, তখন সত্যি সত্যি আমাকে প্রচুর শুনতে হচ্ছিল যে ঠিক আছে, এটা তো হলো, এবার নতুন কিছু কর, এটাকে একটু পেন্টিংয়ে দে, শুনেছি। কিন্তু এখন শুনলেও শব্দটা আমার হয়তো এই পর্যন্ত আসে, কিন্তু ভিতর অব্দি ঢোকে না। তার কারণ আছে, আমি এখন এত বিস্তর কাজ দেখে ফেলেছি পুরো বিশ্বের,
সেখানে দাঁড়িয়ে ওই কথাটা আমার মনে হয় যে আমার একটু হাসি লাগে সেই ব্যক্তির প্রতি। যদি কেউ বলে যে পোর্ট্রেটটা কি শিল্প, আমি জাস্ট একটু দেখি, বললাম, কিছু বলি না। কারণ হ্যাঁ, এবার যদি শুধুমাত্র পোর্ট্রেটটা দেখে দেখে আমি কপি করতাম, অবশ্যই সেটা সমস্যা ছিল। কিন্তু পোর্ট্রেট বেস কম্পোজিশন যা হচ্ছে, যেই লেভেলের কাজ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওই বিষয়টাকে জাম্প করে অন্য কোথাও চলে যাওয়াটা একটা ভীষণ রকম বোকামি হবে। আর মানে একটা আমার জীবনে একটা মানে এই সেম অনুভূতিটাকে একটা মানুষ স্ট্রংলি ভাবে আমাকে বিশ্বাস দিয়েছিল লাস্ট যখন আমার এক্সিবিশনের পর আমি গণেশবাবুর সাথে দেখা করতে যাই। আচ্ছা, লাস্ট মানে একাডেমি যে হ্যাঁ, এক্সিবিশনটা? সোলোর পর আচ্ছা। গণেশবাবু ওনার পোর্ট্রেটটা বিভিন্ন মানুষ পাঠিয়েছিলেন ওনাকে। তো উনি জানতে চেয়েছিলেন যে এই কাজটি কে করেছে। তখন অনেকে জানায় যে একটি বাচ্চা ছেলে করেছে। তো বলে যে ছেলেটিকে একদিন নিয়ে এসো আমার বাড়িতে। তো সেই ডাকেই আমার যাওয়া। এবং আমি যেহেতু গণেশবাবুর সাথে দেখা করতে যাচ্ছি, আমি না বিভিন্ন রকম কাজ নিয়ে গেছি। আর আমি অ্যাবস্ট্রাক্ট কাজ নিয়ে গেছি, আমি বিভিন্ন রকম মিডিয়ামের এক্সপেরিমেন্ট কাজ নিয়ে গেছি, কারণ আমি গণেশবাবুর সাথে দেখা করতে যাচ্ছি, আমার এটা মাথায় চলছে। আমি পোর্ট্রেট কাজ অল্প নিয়ে গেছি, আর বড় বড় যে আমার কাজগুলো ছিল এক্সিবিশনে তার প্রিন্ট আমি করে নিয়ে গেছি, কারণ কাজগুলো ফিজিক্যালি নিয়ে যাওয়া সম্ভব না। উনি না সব কাজ যত্ন করে দেখেছেন। দেখার পর সব কিছু দেখলো, দেখিয়ে আমাকে পোর্ট্রেটগুলো আর ফিগারেটিভ কম্পোজিশনগুলো নিয়ে সামনে রাখলো। এবার আমাকে বলা শুরু করেছিল, কথাগুলো এখনো কানে বাজে, যে বিকাশবাবুর কথা উনি বলে ফেলেছিলেন, এটা কেউ আমাকে খারাপভাবে নেবেন না, যে ওনার মনে হয়েছে যে এই বিষয়ে মানে পোর্ট্রেট ধর্মী বা রিয়েলিস্টিক ধর্মী কাজ খুব কম হয়েছে। রিয়েলিস্টিক ধর্মী ছবির জায়গা থেকে খুব কম হয়েছে। পোর্ট্রেট হচ্ছে, চর্চা হচ্ছে, মানুষকে বসিয়ে আঁকছে, ছবির জায়গা থেকে অনেক কম হচ্ছে। তখন উনি আমাকে একটা বললো যে তোমার কাজে একটা আশীর্বাদ আছে, তোমার কাজে ডাইমেনশন হচ্ছে, 3 ডাইমেনশন হচ্ছে, যেটা অনেকের কাছে থাকে না। সেটা কিন্তু আমার মনে হয় ভগবান তোমাকে দিয়েছে। এবার তোমাকে যেটা ডেভেলপ করতে হবে, তুমি কোন বিষয়গুলো নিয়ে ছবি আঁকবে, কোন বিষয়গুলো তোমার ছবির বিষয় হবে, সেটা তোমায় খুঁজতে হবে। তুমি যেই কাজটা করেছো, একটা বড় কাজ আমার যেটা ছিল, ওটা দেখাইয়ে বলছে যে তুমি পারো, তোমার ভিতর আছে, তুমি কেন আমাকে এই অ্যাবস্ট্রাকশন, এই কাজগুলো এনে দেখাচ্ছ। আমি সত্যি ভেবে দেখলাম, আমার মনে হলো হ্যাঁ সত্যি অনেক বিষয় আছে, অনেক বিষয়ে কথা বলার আছে। এখন তাই জন্য আমার জীবনে প্রতিটা যে কোনো ঘটনা ঘটে, আমার কথাগুলো এখন 2025 অক্টোবর মাস, এখন হয়তো শুনলে অতটা বোঝা যাবে না। আমার বছর দুয়েক আমাকে একটু যদি পরেই আমার এই কথাগুলো কেউ শোনে, বুঝতে পারবে লোকে যে আমি কি কথাগুলো বলছিলাম, কেন বলছিলাম। আমার এখন যে সমস্ত কাজগুলো হবে সব আমাদের আশেপাশের সাবজেক্ট, ভীষণ কাছের সাবজেক্ট, কিন্তু ভীষণভাবে সহজ সরল সাবজেক্ট। আচ্ছা, তোমার এক্সিবিশনে অনেক বড় একটা পেন্টিং ছিল, তুমি হয়তো টাইটেল দিয়েছিলে সেপারেশন। ওটা কত বাই কত ফিট ছিল? ওটা হাইটে ছিল 8 ফিট, আর চওড়ায় ছিল 11 ফিটের একটু বেশি ছিল। আচ্ছা, এবং তুমি বলেছিলে ওটা তোমার খুব পছন্দের একটা কাজ। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে আমি এখনো পর্যন্ত একটাই ছবি এঁকেছি, আর বাদ বাকি মোটামুটি প্র্যাকটিস চলছে। আর ওই ছবিটা কেন বলছি এঁকেছি, ওই ছবি তো শুধু একটা ক্যানভাসে কিছু আঁকা নয়, সেটা একটা জার্নি। ছবি একটা অটোমেটিক একটা পথে চলে। তো ওই ছবিটার অদ্ভুতভাবে মানে আমি বলেওছিলাম একটা জায়গায় যে আমাদের পরিবারে প্রথম ডিভোর্স বা সেপারেশন যে ঘটনাটা ঘটে, সেটা আমার মামার জীবনে, ছোট মামার জীবনে। তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেটা আমার জীবনে প্রভাবিত করলো, ওনার একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে। সে যখন মা বাবা ছাড়া হয়ে গেল, সেটা আমাকে ভীষণভাবে আহত করেছে, ভীষণভাবে। এবং আমি বলেওছিলাম যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, আমি মানুষ করব। আমি নিতে পারছিলাম না, কিন্তু স্বাভাবিক, তার বাবা কেন দেবে আমাকে, যা হয় সন্তানের আকর্ষণ, দিল না। আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি কিছু করতে পারছি না। তো আমার মনে হলো যে সেপারেশন বিষয়টা ঠিক আছে, হতেই পারে, অসুবিধা নেই, কিন্তু মা বাবার সেপারেশন বা মা বাবার ডিভোর্সটা একটা অন্যায়, এটা আমার ভীষণভাবে মনে হয়েছে। তখনই আমার রিসার্চ করা শুরু, যে সেপারেশনের কারণ কি। আমার কাছে যত আর্টিকেল আমি পেয়েছি, ইন্টারনেটে পড়েছি, আমি বিষয়গুলো পুরো ঘাটাঘাটি করে দেখলাম, সেপারেশনে অনেক কারণ আছে, অনেক বিস্তর কারণ আছে।
তখন এক একটা করে ন্যারেশন অ্যাড করছি, জিনিসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছি যে আমি সেপারেশন বলতে কি দেখেছি ছোটবেলা থেকে। আমি যেখানে বেড়ে উঠেছি সেখানে দেখেছি অর্থনৈতিক সমস্যা, প্রতিদিন অশান্তি। হুম। মূলত অর্থনৈতিক সমস্যা থেকেই আর কি সমস্ত কিছুর জন্ম। এবং আমার খুব মনে হয় স্নেহাশিস দা, যিনি আমার শোটা আমাকে অনেকটা হেল্প করেছে, স্নেহাশিস দা একটা কথা বলেছিল, খুব মাথায় গেঁথে গেছিলো যে কোনো দেশের রাজনীতিক বা সামাজিক অবস্থা বোঝানোর জন্য আলাদা করে তোকে রাজনীতি, সামাজিক ছবি অনেক আঁকতে হবে না। কোনো একটি মা এবং শিশু ঘরে ঘুমাচ্ছে, সেটা একটা ছবি তুলে সেটাই ক্যানভাসে কনভার্ট করে দে, তাহলেই বোঝা যাবে যে সেই দেশের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা কী। যদি অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা ঠিক থাকে, তাহলে ঘরের ইন্টেরিয়ার আলাদা হয়ে যাবে। তখন আমার মনে হলো যে আমি কেন খুব জটিল জটিল কথাগুলো বলবো ছবির মাধ্যমে। আমি খুব সহজ সরলভাবে কথাগুলো বলা শুরু করলাম। ফার্স্ট আমার ছিল যে পরিবারের দুটো ক্যারেক্টার, দুদিকে মুখ ছিল। আমার ফার্স্ট লেআউট, ওই লেআউটটাও আমার চলেছে অনেক দিন ধরে। তো এই যে বলছিলাম যে আমার কাছে একটাই আমার মনে হয় ছবি আমি এঁকেছি, কারণ এই জার্নিটার জন্য। আমার লেআউট হচ্ছে, আমি লিখছি, আর্টিকেল পড়ছি, কোথাও গিয়ে আমার মনের ওই জায়গাটা তৈরি হচ্ছে না। আমার মনে হচ্ছে যে একটা সেপারেশনের পিছনে একটা পলিটিক্যাল কারণ আছে। এবার লোক বলবে যে পলিটিক্যাল কারণ ছবির সাথে আবার কি করে চলে ঢুকে আসলো, মানে ডিভোর্স হচ্ছে তো এখানে। আমার মনে হয় যে দেশের রাজনীতি বা পলিটিশিয়ানরা ভালো কাজ করে, সেই দেশে অর্থনীতি ভালো হয়। যে দেশে অর্থনীতি ভালো হয়, কোথাও না কোথাও, সব ক্ষেত্রে নয়, সেখানে পরিবারের একটা অংশে সুখ থাকে। সব অংশে আমি যাচ্ছি না, একটা অংশে সুখ থাকে, সচ্ছলতা থাকে। তো এই যে একাধিক বিষয়গুলো যখন ঘটছে, তখন বুঝতে পারছি যে আচ্ছা, সেপারেশনে অনেক কারণ আছে। অফিসের চাপ আছে, ত্রিকোণ প্রেম আছে, অন্য প্রেমের হাতছানি আছে, এই একাধিক বিষয়গুলো। তখন মনে হলো একটু, তখন ছবির সম্বন্ধে ধারণা হলো যে একটা ছবির পিছনে একাধিক ছবি লুকিয়ে আছে। তো ওখান থেকে ওই ছবিটা জন্ম, এবং ওই ছবিটার প্র্যাকটিসটা বর্তমানে আমায় ভীষণ হেল্প করছে। আচ্ছা, তুমি তো এখন অনেক পেইন্টিং করছো। তো এই যে বেশিরভাগ কি এখন অ্যাক্রিলিক মিডিয়ামে করছো? না, আমি সবই করছি। আচ্ছা, এই পেইন্টিংগুলোর সঙ্গে তোমাকে যদি বলা হয় তোমার জীবনের সম্পর্ক কি? আমার সাথে পেইন্টিংয়ের সম্পর্ক হচ্ছে ভাত ডালের মতো। মানে আমি যদি না খাই আমি অসুস্থ হয়ে যাব, আমি ছবি না আঁকলে অসুস্থ হয়ে যাব। মানে এটা কোনো বাড়িয়ে বলা না, একদম এটাই আমার সাথে ঘটে। মানে আমি যদি না আঁকি আমি অসুস্থ, মানে একটা অস্বস্তি বোধ করি। মানে আমার কি প্রতিদিন কিছু না কিছু আঁকতে হবে, কিছু না কিছু করতে হবে। এটা আমার খুব স্বাভাবিক একটা কি বলবো, আচরণের ভিতর ঢুকে গেছে। তো আমাকে করতেই হবে, আমার কিছু করার নেই ছবি আঁকা। ভাত ডালের মতো। তুমি রোজ কখন কাজ শুরু করো? হ্যাঁ, আমার ছবি আঁকাটা হচ্ছে অফিস টাইমের মতো। আচ্ছা, মানে আমি সকালবেলা 10টার সময় কাজে বসবো, দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নেব, আবার আমি বিকেল থেকে কাজ করব রাত্রি পর্যন্ত। সপ্তাহে আমার দিন আছে যে আমি এই দিনে কাজটা করছি, এই দিন আমার টিউশন আছে, আমি সপ্তাহে 2 দিন ক্লাস করাই, বাদ বাকি দিনগুলো আমার নিজের প্র্যাকটিসের জন্য। মানে আমার পুরো গোছানো আছে, আর আমি সেখানেই বেশি কমফর্ট ফিল করি। অনেকের একটা ছোট্ট জিনিস বলি, মানে অনেকে ভাবে যে শিল্পী মানে অগোছালো, এরকম ব্যাপার কিন্তু অনেকের মধ্যে আছে। হ্যাঁ, আমার ওরকম কিছু নেই, মানে অগোছালো আমার ঠিক গুছিয়ে দেখতে ভালো লাগে। মুডের উপর নির্ভর করে, যখন মুড হবে আঁকবে। এটা প্রথম জীবনের এই ধরনের শব্দগুলোর সাথে পরিচয় ছিল, এখন নেই, কারণ মুড বলে কিছু হয় না। প্রতিদিনই আমাকে কাজ করতেই হবে, আমার ইচ্ছা না থাকলেও করতে হবে। হয়তো আজকেরও গিয়ে দেখবো আমার কাজ করতে হচ্ছে। আমি এটা নিয়ে আমি একটা সময় ভেবেছি, হয়তো এখন থেকে 2-2.5 বছর আগে, যে দিনে একটা ছবি আঁকলাম বা দুটো ছবি আঁকলাম, অনেক কাজ করেছি, ঠিক আছে, এবার বাকি সময় আড্ডা দিচ্ছি বা অন্যান্য কিছু করছি। তারপর একটা সময় ভাবলাম যে যারা চাকরি করছে তাদের এই স্বাধীনতা নেই, কিন্তু রোজ অফিসে যাচ্ছে, একটা সময়ে কাজ করছে, তারপর ফিরছে, তারা চাইলেই সব কিছু কিন্তু করতে পারছে না। তো আমিও যদি দেখি, আমি এটা আমার চাকরির মতো দেখছি। হ্যাঁ, মাসে আমারও কিছু টাকা আসছে, হ্যাঁ, আমার মানে চলে যাচ্ছে ঠিকঠাক, তাহলে আমি কেন ফাঁকি দিব? হ্যাঁ, আমি এইভাবে দেখেছিলাম সেই সময়টা, এবং তারপর থেকে আমি আমার রুটিনটা পুরো চেঞ্জ করে দিলাম। এবং আরেকটা মজা হচ্ছে, যেটা আমি খুব ফিল করি, ছবিটা ধরো আমি হাতে আঁকলাম, কথার কথা আমি 6 ঘন্টা আঁকলাম বা 8 ঘন্টা আঁকলাম,
কিন্তু আমাকে 24 ঘন্টা ছবির মধ্যে থাকতে হবে, হুম এটা আমি খুব ফিল করি। কারণ আমি এখন যে মানুষটা, আমি হঠাৎ করে একটা অন্য মানুষ হয়ে গেলাম, গিয়ে একটা অন্যরকম প্র্যাকটিস করলাম জীবনে, আবার গিয়ে আমি ছবিতে ফিরতে পারি না, এটা আমার সমস্যা হয়। তো আমি যদি 6 ঘন্টাও কাজ করি, কথার কথা ধরে নিচ্ছি, আমার চেষ্টা থাকে যে 24 ঘন্টা আমি ছবির মধ্যেই থাকবো। আমি একটা সিনেমা দেখলেও ছবির মতন করেই ভাববো, আমি একটা ইন্টারভিউ বই দেখলেও ছবির পড়লেও। পয়েন্ট অফ ভিউ থেকেই ভাববো, আবার আমি কারোর সাথে কথা বললেও আমি সেই দর্শনটা নিয়ে ভাববো যে এখান থেকে কিছু ছবি কি পাবো। এইগুলো আমার মাথায় সবসময় ঘুরতে থাকে, আর আমার মনে হয় এটা কোথাও না কোথাও ঠিক। একদম একদম একদম, খুব ভালো বললে কিন্তু এটা। প্রত্যেকটা সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। হ্যাঁ মানে আমি ধরো কথার কথা, আমি ফাটিয়ে ছবি আঁকলাম 10 ঘন্টা, হুম তারপরে গিয়ে আমি কোথাও একটা নাচ করছি, হ্যাঁ মানে আমি মেলাতে পারিনি, এটা আমার সমস্যা। আচ্ছা মানে আমি কি করে, মানে আমি এখন নিজেকে স্থির করেছিলাম। হ্যাঁ মন তো আমাদের একটা অভ্যাসের হয়, একদম। তো আমি একটা কন্ট্রোল করলাম নিজেকে অল্প অল্প করে, সেখানে আমি হঠাৎ করে গিয়ে আবার নাচ করছি। এবং সেখান থেকে স্থির করাটা কিন্তু খুব চাপ, সম্ভব না। মন নেবেই না। তো আমি কখনো, আমার যেটা এখন নেক্সট টার্গেট, আমি জানি না কতটা করতে পারবো, আমি চেষ্টা করব যে আমি যেন খুশি না হই কোনো কিছুতে, আর আমি যেন দুঃখ না পাই কোনো কিছুতে। মানে আমাকে এমন একটা স্টেবল জায়গায় আসার আমার খুব ইচ্ছা, যে কোনো কিছু লাইফে অ্যাচিভমেন্ট হলেও আমার কোনো ফিলিং হবে না, এবং কোনো কিছু হারিয়ে ফেললেও গেল একদম। আমার কোনো দুঃখ হবে না। এটা যেদিনকার আমি করতে পারবো, সেদিনকে আরো বেশি খুশি হব। তবে আমরা এই যে তুমি যে কথাটা বললে, এটা কিন্তু মানে সত্যি বলতে যারা জ্ঞানী যারা জানে, তাদের সবার চিন্তা ভাবনা কিন্তু এরকমই। কোনো কিছুতে ওদের যায় আসে না, কি গেল কি এলো, সব কিছুতেই নিজেকে ঠিক রাখা। এই কথার প্রসঙ্গে একটা কথা বলি, যে আমি প্রথমবার ক্যামেরার সামনে বলছি, আহ, অনেকে না আমার সম্বন্ধে অনেক মিথ আছে, মানে মিথ্যে কথা আছে। কারণ আমি অত প্রকাশ্যে আসি না, আমি সকলের সাথে তো কথা বলা হয়ও না, সুযোগও হয় না। রাস্তায় কারোর সাথে দেখা হলে হয়তো হাই হ্যালো। অনেকে ভাবে আমি ভীষণ অহংকারী, আমি যা কাজ করছি তার জন্য আমার ভীষণ অহংকার আছে। বিষয়টা তা নয়, সবসময় কথা বলার সুযোগ হয়ে ওঠে না, সেটা সম্ভবও হয় না। একদম। দ্বিতীয়ত হচ্ছে, মানে এই যে বিষয়গুলো না, মানে আমরা খুব সহজে কাউকে জাজ করি, মানে মিথ্যা বলবো না, আমিও কখনো কখনো কাউকে করে ফেলতাম। এখন করে আমার সামনে যদি কেউ, ধরো তোমার সম্বন্ধে অন্য কেউ কথা বলছে, আমি সেটা খুব শুনিও না। তার কারণ হচ্ছে, এটা না আমার যেটা ফার্স্ট ছবি, আমার ছবির সাবজেক্ট ছিল সাউন্ড সিরিজটা, আমার এই ছবির জন্মই এখান থেকে। যে আমাদের ছবি কি হয়, যে একটা কথা আমি বললাম, যে কথার কথা, যুগলের একটুখানি স্কিনটা ডার্ক, কথার কথা, একজনকে বলেছি, সে গিয়ে অন্য একজনকে বললো আরো গভীর যে সৌরভ বলেছে যে যুগল কালো। সে গিয়ে আরেকজনকে বললো, ঠিক আছে, যে সৌরভ বলেছে যুগল হচ্ছে কয়লা। তোমার এটা নিয়ে একটা পেইন্টিং একটা আছে, পেইন্টিং কিন্তু আছে, আমি দেখেছি। তো এই যে বিষয়গুলো, এটা না ভয়ঙ্কর। এবং ধরো যখন সবশেষে তোমার কাছে একটা কথা আসলো, যে সৌরভ বলেছে যে মানে তোকে অন্ধকারে দেখাই যায় না, তুমি যখন এসে আমাকে কথাটা বললে, সেটা একটা বিভৎস শব্দের পরিণত হলো। একদম, এটাই হয়তো বাস্তব এটা। তো আমার সাথে ঘটনাগুলো তাই ঘটেছে, আমি তো সামনে নেই। এটা শুধু তোমার সঙ্গে না, সবার সঙ্গে ঘটে কিন্তু। মনে আছে কিনা তোমার আমার যেদিন প্রথম দেখা হয়, আমরা দুজন কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলিনি। মানে সত্যি বলতে তোমার তো ডিপি ছিল না, আমি তোমায় চিনতে পারিনি। এদিকে তুমি ভাবছো খুব হয়তো অহংকার, কথা বলছে না। হ্যাঁ মনে, তারপরে যখন মানে তুমি যখন সম্ভবতটা চারুকলা উৎসব বা কিছু ছিল, তুমি যখন চলে গেলে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম এটা কি সৌরভ ছিল? হ্যাঁ, আমি তো কথা বললাম না। হ্যাঁ, তো ওর কাজ তো দেখতাম, তখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই সবাই আমরা কাজ দেখতাম বা জানতাম, কিন্তু এই যে সামনাসামনি, বিশেষ করে কি বলতো, আমাদের ডিপি দেওয়া থাকলো না, সামনাসামনি প্রথমবার দেখা হলে একটু অসুবিধা হয়ে যায়। না, আমার তো ডিপিও ছিল না। হ্যাঁ, ছিল না। আমার তো ওই নিচের একটা পোর্ট্রেট আছে, ওটাই অন্ধকারের মতো, ওটাই চলছে, এই আর কি। তো যাই হোক, তুমি এই যে এখন এই যে অবস্থান, আমার মনে হয় তুমি যথেষ্ট সাকসেসফুল তোমার কাজের জায়গায়। হ্যাঁ, কারণ তোমাদের কাজ দেখে সবাই এখন শিখছে, সেই জায়গায় পৌঁছেছো। কেমন লাগে এই জার্নিটা? দেখো, শেখার তো অবশ্যই শেষ নেই, প্রতিনিয়ত আমরা শিখছি, কিন্তু তারপরও এই যে তোমার যে জার্নিটা, এখন কেমন লাগে?
কেউ এটা ভাববেন না যে আমি একটু অতিরিক্ত অমায়িক হওয়ার জন্য কথাটা বলছি। আমার কোথাও না কোথাও মনে হয় আমার জার্নি এখনো শুরু হয়নি। তার কারণটাও বলি। যারা আমার কাছের মানুষ তারা জানে আমি এখনো অবধি কোনো অ্যাওয়ার্ড শোতে পার্টিসিপেট করি না। হুম একটা করেছিলাম ওই আবির হুম ইন্ডিয়া বলে। তো ওটা মানে অ্যাওয়ার্ডের কথা বলছো? অ্যাওয়ার্ড শো আচ্ছা যেগুলো আচ্ছা। হয়। তো আমি এখনো অবধি পার্টিসিপেট করি না। আমি করব। খুব হুম তাড়াতাড়ি পার্টিসিপেট করা শুরু করব। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় আমি যেটা ছবি বলতে বুঝি সেটা আমার এখনো ডেভেলপ করেনি। আমি ভীষণ পরিমাণ চেষ্টা করছি সেই জায়গাটাকে রিচ করার, কিন্তু হুম কোথাও না কোথাও একটা ওই কানেকশন থাকে না, যেটা ফিল হয় যে হুম হ্যাঁ কিছু একটা হলো, ওই ফিলিংসটা আমার ডেভেলপ করছে না। তো সেই কারণে আমার সেই অর্থে মনের দিক থেকে আমি এখনও স্টেবল নই। আমার খুব অসুবিধা হয়। যদি তুমি যে প্রসঙ্গে বলছো না সেটা দেখো, আমার মনে হয় এই যে তুমি এখন যে কাজ করছো বা এখন থেকে 6 বছর আগে যে কাজ করতে, আমি বলছি সেখান তুমি যে থেকে তো তোমার বলছি তুমি যে প্রসঙ্গটা বলছো আমার টেকনিক্যাল নলেজটা ভালো হয়ে গেছে। আমি এই গত কয়েক বছরে শেখার তাগিদে এখনো প্রতিদিন চেষ্টা করছি। আহ, আমি পরশু দিনকারও আর্টিস্টের কাজ কপি করছিলাম। হুম অথর মেলভিজ বলে যে আর্টিস্ট আছে ওয়াটার, ওনার কাজ কপি করছি। তার কারণ হচ্ছে আমার মনে হয় এখন আমাকে শিখতে হবে। হুম তো এই কারণে টেকনিক আমার কাছে অনেক কটা আছে, যেইটা সোশ্যাল মিডিয়ায় লোক দেখেছে, কিন্তু আমার ভিতরে যে খিদেটা আছে সেটা আমি নিজেও এখনো প্রকাশ করতে পারিনি। তো সেই জায়গা থেকে এখন একটা ভীষণ পরিমাণ ব্ল্যাঙ্ক, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর কি রয়ে গেছে আর কি। সেটা আমার কবে যে হবে আমি জানি না। আহ, সেটাই আর কি আমার মূল তাগিদ। যদি আমি খুব তাড়াতাড়ি সেটাকে স্পর্শ করে দেখতে পারি, জানি না এটা কি হবে। সব সম্ভব, শুধু সময়ের অপেক্ষা, কাজ করে নিতে হবে। আচ্ছা, তোমার কাছে একজন শিল্পীর দায়িত্ব কি? খুবই, দেখো আমি কটা ছোট ছোট বিষয় বলি। আমাদের যখন আহ, আমাদের যখন আহ, শেখা, মানে তোমার আমার মোটামুটি সমসাময়িক, আমরা একই ইয়ারে মতো শুনলাম এইচএস দিয়েছি আমরা। তো সেই সময় ইন্টারনেট অনেক কস্টলি, এবং সিনিয়র দাদাদের যদি কোনো রকমভাবে খুঁজে পাই, একটা যদি ফেসবুকে একটা টেক্সট করি, দাদা আর্ট কলেজে পড়বো, কি কি করতে হবে দাদা একটু যদি বলতে, আহ, অধিকাংশ ক্ষেত্রে রিপ্লাই আসতো না। হুম এবং একজন রিপ্লাই করেছিল, বাড়িতে ডেকেছিল, এবং মোটামুটি একটু অপমানিতই করেছিল যে কি কাজ এইগুলো, কোনো কাজ তোর। হুম ঠিক আছে, হয়তো ওটা ছিল, যেটা বলে দায়িত্বের কথা। আমি সেদিনকার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনো সিনিয়র হই, এই আমি কথাটা কাউকে বলবো না, আমি বলছি এরকম। আমি কখনো কাউকে অপমান করব না। আমরা কেউ শিখে আসি না। আমরা অনেকেই আছি ট্যালেন্টেড নই, আমার মনে হয় আমি ট্যালেন্টেড নই, কিন্তু অনেকের মধ্যে খুব মানে কিছু করার একটা জেদ থাকে। হুম কিন্তু সে জেদটা যদি সে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে রাখতে পারে, তার কিছু না কিছু হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তার সেই অবস্থা দেখে আমরা কাউকে ভবিষ্যৎবাণী করে দিতে পারি না, তাকে বাজে কোনো কথা বলতে পারি না, এটা আমার ব্যক্তিগত। তো সেইখানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোনোদিন কাউকে ছোট কথা বলবো না, এবং যদি কারোর কোনোদিন কোনো কোনো প্রশ্ন থাকে আমি রিপ্লাই করব। এখনো পর্যন্ত আমাকে যতজন রিপ্লাই করেছে, যদি আমার সেটা চোখে মিস না হয়ে যায়, আহ, যদি মিস হয়ে যায় তার জন্য সরি, আমি সকলকে রিপ্লাই করার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত করি। অনেকের মনে হবে সোশ্যাল মিডিয়া যেহেতু সকলে আছে যে আমার স্টুডেন্ট চারিদিকে ভর্তি, হুম এটা খুব ভুল। অনেকে আমার স্টুডেন্টই না, কিন্তু তারা আমার মতো স্ট্রোক দিচ্ছে, আমার মতো কম্পোজিশন করছে, আমার কাজ নিয়মিত দেখছে, আহ, তারা আমায় কাজ দেখাচ্ছে যে তাদেরকে আমি করেছি। আমি চেষ্টা করি কিন্তু সামান্য হলেও ওদেরকে কিছু বলার। খুব তো মানে বলে তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব আর কি একটু কথাবার্তা বলার। এটা খুব দরকার। আচ্ছা, তুমি একটা কথা বললে ট্যালেন্ট। আচ্ছা, এই কথাটা নিয়ে এগোচ্ছি। তোমার কাছে পরিশ্রম নাকি ট্যালেন্ট বা মেধা, হ্যাঁ, কোনো কোনটা তুমি এগিয়ে কোনো রাখবে? ডাউট নেই ট্যালেন্টের আশেপাশে কেউ আছে। সরি, আচ্ছা। খুব ভুল বললাম। আহ, পরিশ্রমের কাছে কেউ আছে। আমার একটা বন্ধুর বাবা, উনি লেখালেখি করতেন, অ্যানিমেশন করতো আমার সাথে বন্ধুটা। তো ওর বাবা একটা কথা ওকে বলেছিল, আমাকে কথাটা বলেছিল যে বাবা, ট্যালেন্ট আমাদের জীবনে 5% কাজে লাগে, প্রথম জীবনে 5% কাজে লাগে কোনো কিছু চট করে বুঝতে, হুম কিন্তু 95%টা কিন্তু প্র্যাকটিস আর একদম। পরিশ্রম। তো যেটা বলেছিলাম, আমি অ্যানিমেশন করছিলাম 16-17 এরম কিছু একটা টাইমে, 18 আমার ইন্টার্নশিপ চলছিল। ওই কথাটা আমার মাথায় ঢুকে গেছে, কারণ আমি ট্যালেন্টেড নই,
আমার জানি আমি ট্যালেন্টেড কিন্তু আমার পরিশ্রম করার ক্ষমতা আছে। আমি ভীষণ মানে যদি আমি এটা অনেকেরই আছে যারা আমাদের মতো ছোট মানে পরিবার থেকে আর কি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, যাদের স্কুলিং ভালো নয়, সরকারি স্কুলে পড়েছে, তাদের কি জীবনে কিছু করার অধিকার নেই? অবশ্যই আছে। কেন করবে না তারা? তাদেরকে পরিশ্রমের মাধ্যমে উঠে আসতে হবে। একদম। তো আমার পরিশ্রমের কোনো বিকল্প ছিল না, আমাকে করতেই হবে, মেধা আমার নেই। হ্যাঁ, এখন ধীরে ধীরে অনেকদিন কাজ করার পর হয়তো অনেক ইনফরমেশন চলে এসছে, বিষয়গুলো মোটামুটি একটু ধারণা করতে পারছি, কিন্তু সেটা মোটেও ট্যালেন্ট নয়, সেটা পরিশ্রম একদম। এবং ইচ্ছা। আমি না একটা সময় এটা না আমি ভেবেছি এই ট্যালেন্ট আর পরিশ্রমের ব্যাপার নিয়ে, যখন পড়াশোনা করতে হতো। হ্যাঁ, আমারও মনে হতো আমার একদম ট্যালেন্ট নেই, যা কিছু করেছি পরিশ্রমের দ্বারা। তো আমার মনে হতো যে আমি, কারণ ছোটোবেলায় খুব একটা পড়াশোনা এইসব একদম তো ছিলাম না, কিন্তু একটা সময় পর পড়াশোনাটা আস্তে আস্তে শুরু করলাম। তো তখন আমার মনে হতো যে অনেকেই হয় না যে একটা পড়া যেটা 2 ঘন্টায় পড়ে খুব ভালোভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হতো আমি সেটা 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা 6 ঘন্টা দেবো, কিন্তু আমি ওটা কিন্তু আনতে পারবো। আমাকে সময় বেশি দিতে হবে, কিন্তু সেম সম্ভব আমার দ্বারাও। আমার প্রথম মানে কলেজ যেটা ছিল, আমি বাংলা অনার্স নিয়েছি। এইচএসে আমি ভালো রেজাল্ট করেছিলাম আমার অর্থে, ফার্স্ট ডিভিশন তো পেয়েছিলাম, তারপরেও গিয়ে আমার ভালো রেজাল্ট হয়েছিল। তো কিন্তু সব থেকে কমে পেয়েছিলাম আমি বাংলায়। আচ্ছা। কিন্তু আমি নিয়েছি বাংলায় অনার্স। কেন? কারণ আমি আগাগোড়াই জানতাম যে আমি আর্ট কলেজে পড়বো, আমি সময়টা নষ্ট করতে চাই না। কিন্তু আমি যদি কলেজে ভর্তি না হই, আমি আর্ট কলেজে চান্স পাওয়াটা আমার জন্য একটা অসুবিধাজনক হয়ে যাবে, কারণ মাঝখানে ইয়ারটা গ্যাপ হয়ে যাবে, সেটা আমার ফর্ম ফিল আপ বা আমাকে অনেক কৈফিয়ত দিতে হবে। তো কী নেওয়া যায়, পড়াশোনা করি না সেই অর্থে, মানে ছোটোবেলা থেকে ওই পড়াশোনা নেই যেটা লোকে সাহিত্য পড়ে বড় হয়েছে বা কিছু, অনার্সটা নিয়ে নেওয়া যাক। এবার কি হলো, আমি 1.5-2 বছর যে মানে সামান্য পড়তে পেরেছিলাম, প্রথম বছরটা পড়েছিলাম, আমি বাংলা সাহিত্যের অনেক কিছু পড়েছিলাম। আচ্ছা। এবার ওইখানে আমার অনেক কবিতা লেখার একটা অভ্যাস তৈরি হয়েছিল ওই সময়। এবং আমি যখন নিচ্ছি তখন আমার মাথায় কোথাও না কোথাও আছে যে শিল্প আর সাহিত্য পারস্পরিকভাবে এক। একদম, আমিও মনে এই যে করি। ধরো আজকে দুটো শব্দ আমি বলতে পারছি, শব্দের যে শব্দগুলো আমি চিহ্নিত করতে পারছি, আমি কি শব্দের পরে কি শব্দ বসাবো, এরও কিন্তু অনেকটা উপকারী কিন্তু আমার বাংলা অনার্স থেকে হয়েছে। যে শব্দ নির্ধারণ করা, শব্দের যে ব্যবহার, কোথায় কি বলছি, এটা কিন্তু বাংলা আমাকে খুব সাহায্য করছে। এবং সাহিত্যের সামান্য ধূলিকণার একটু ছুঁয়ে যাওয়া, একটা ধারণা যে কে কিভাবে দেখে। তুমি তো এখনো কবিতা লেখো তো? কবিতাটা এখন খুব একটা লেখা হয় না, আমার খুব একটা লেখা হয়ে উঠছে না, কিন্তু আমার রিসেন্ট পড়া হচ্ছে না, আমি আবার পড়াটা নিয়মিত শুরু করব, তো ওখান থেকে আমার পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করেছিলাম, অনার্স পড়লে না তোমাকে মোটামুটি একটা বিশ্লেষণ করার ক্ষমতা রাখতে হবে, আরেকটা হচ্ছে যে ইনফরমেশনটাকে তোমার ব্রেনে স্টোর করার ক্ষমতা রাখতে হবে। ওই দুটো এই টাইমে ডেভেলপ করেছিল। আচ্ছা। কারণ মোটামুটি কে কী ধরনের লেখা লিখেছে, তার নামগুলো, এবং একটা বিশ্লেষণ করা যে কেন তার লেখাটা এরকম বৃত্তান্ত, এইটা না কোথাও ছবিতে হেল্প করে। আচ্ছা। মানে আমি বলবো না যে আমি শিল্পের কোনো ইতিহাস খুব ভালোভাবে বলতে পারবো, একদম পারবো না, একটা ধারণা আছে যে কখন কি ধরনের কাজ হয়েছে, কেন হয়েছে, এখন কি ধরনের কাজ হচ্ছে, এখন আমাদের প্র্যাকটিসটা কি করা উচিত। এই ধারণাটা কিন্তু আমার মনে হয় সকল শিল্পীর ভীষণভাবে থাকা প্রয়োজন। একদম। এই প্রশ্নই আমি তোমার কাছে আরেকটু পর যদিও আসতাম বা আসবো। তুমি এই যে পড়াশোনা করছো বা ছবি দেখছো, হ্যাঁ, ওল্ড মাস্টারদের ছবি তুমি অনেক দেখছো, তো কার ছবি দেখে তুমি সবচেয়ে বেশি ইন্সপায়ার হও? অনেকে হয়তো এই কথাটার উত্তরে অনেক বড় বড় নাম নেবে, আমি নিতে পারতাম, নেব না। একটা নামই নেব, বিকাশ ভট্টাচার্য। তার কারণ আছে। আমি কোথাও না কোথাও বিকাশ বাবুকে আমার দেখা বন্ধ করতে হলো যখন আমার কাজ বিকাশ বাবুর মতো হয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছে বিকাশ বিকাশ বিকাশ, আমার কমেন্টে আছে, দেখবে কয়েকটা ছবি আছে যেখানে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, তার গলা নেই, ওই ছবিটায়। তারপরে একটা আমি নিজে সেলফ পোর্ট্রেট করেছি, জামা এঁকেছি, এরমভাবে বসে আছি, ওটার মধ্যে ওরকম অনেক ছবিতে বিকাশ বিকাশ কমেন্ট আসছে। তো তখন আমাকে জীবন বিশ্বাস আমাকে বললো যে সৌরভ একটা কাজ কর, বিকাশবাবুর কোন কোন বিষয়গুলো তোর ভালো লাগে সেটা লেখ, লিখে নিয়ে কালকে থেকে আর বিকাশ দেখবি না। এবং আমি সত্যি তাই করলাম, যে বিকাশবাবুর কোন কোন বিষয়গুলো আমার ভালো লাগে লিখলাম,
লিখে আমি বছর 2-1-এর মধ্যে বিকাশবাবুর কাজ দেখিনি, একদম টাচই করিনি। তারপর যখন সোলো জন্য কাজ প্রিপারেশন করছি, মানে কাজ রেডি করছি, তখন আমার কোথাও না মনে হলো একটু কাজটা দেখি তো কি খুলে। আমি তার মাঝখানে কাজ দেখিনি বিকাশবাবুর, কোনোভাবে দেখিনি, আমি নিজের মতো কাজ করছি। তখন কি একটা জিনিস আমার খুব খুব ফিল হলো, যেটা আমি বলতে চাই যে বাংলা মাটি, সাবজেক্ট, অভিব্যক্তি, এই যে হাওয়ার যে একটা তাপ, আমরা গরমের দেশে থাকি, ভীষণভাবে বিকাশবাবুর কাছে ফিল করা যায়। আচ্ছা। আমি যখন কাজ করছি আমি দেখছি, আমি একটি মেয়ের ছবি এরকম এঁকেছিলাম, গালে হাত দিয়ে আছে, ভীষণ বেশি ওয়েস্টার্ন হয়ে গেছে, তার মধ্যে ভায়োলেট ইউজ করছি, তার মধ্যে একটুখানি সুন্দর পিঙ্ক ইউজ করছি, কারণ আমি শিখেছি বিদেশি কাজ দেখে। আর বিকাশবাবু কী করেছে, একটা ইন্ডিয়ান রেড, তার সাথে একটু ব্ল্যাক আর হোয়াইট মিক্স করে একটা স্কিন টোন করেছে, রোদে পড়া টামাচে গায়ের রং। তখন আমার মনে হলো আরে এই তো সিম্পল বিষয়টা ছিল, আমি কেন অত জটিল করলাম, এই কালার থিওরি ওই কালার থিওরি, স্কিন টোনের এখানে বোন আছে বলে এই কালারটা দেবো, আমি কেন এত জটিল করছি। শাড়ি রং চাপিয়েছে ভীষণভাবে মোটা মোটা, কেন? সেই সময় মোটা শাড়ির একটা চল ছিল, মানে এখনের মতো তো মানে রেডিমেড ওই ধরনের ফিনফিনে শাড়ি নয়। রোদ পড়ছে, কড়া সাবজেক্ট চুজিং যেভাবে করছে, আমার মনে হলো যে এই আমার ছবির যে ধাঁচ, এই হালকা একটা ওজন, মানে খুব বেশি আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, আমার খুব ফিল হয়েছে। আর বিকাশবাবু যখন দেখছি, যেটা দেখছি তার দেখার ভিতরে চলে যাচ্ছি আমি, তখন আবার আমার ফিল হলো যে এটা একটা বড় জার্নি, এটা দেখার জার্নি, এটা ছবি ইঁকের জার্নি না, এটা বোধের জার্নি, এটা দৃষ্টিভঙ্গির জার্নি। এটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে না, এটা আমাকে ঠেকে 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 আমাকে শিখতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি আমি কি চাইছি, আমি কি বলতে চাইছি। খুব ফিল হয়েছে এটা। আচ্ছা, এখন যারা কাজ করছে সমসাময়িক, কাদের কাজ ভালো লাগে? একজনের নাম নিলে, দুজনের নাম নিলে বাকিরা কষ্ট পাবে। সত্যি কথা বলতে গেলে আমার এই সময়ে দাঁড়িয়ে অনেকের কাজ ভালো লাগছে। আচ্ছা। আমি ছোট ছোট জায়গার নাম ধরে বলছি। হায়দ্রাবাদে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা পোর্ট্রেট বেস কাজ করছে, বেশ ভালো, দরকার ছিল ইন্ডিয়াতে এরকম একটা কিছু। মুম্বাইতে কিছুজন আছে যারা যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটাকে ভেঙে একটু নিজের মতন কাজ করছে, তাদের কাজ বেশ লাগছে। কিছুজন সেলফ থট আছে যারা রীতিমতো লড়াই করছে, তাদের কাজ সত্যি ভালো লাগছে। এছাড়াও অনেকে যারা আছে যারা ডিজিটালি কাজ করছে, কিছুজন প্যান্ডেল করছে, কিছুজন সিনেমা বানাচ্ছে, কিছুজন গান লিখছে, আমার সবটা নিয়ে ভালো লাগছে। কারণ আমার কাছে শুধুমাত্র আমার যদি ফ্রেন্ড সার্কেল দেখো, আমার ছবি আঁকার ফ্রেন্ড সেইভাবে তৈরি করতে পারছি না আমি। আমার কাছে তুমি বলো যে ফিল্ম এডিট করার লোক আছে, মানে হ্যাঁ আছে। তুমি বলো যে ক্যামেরা করতে পারো, এরকম লোক আছে, বলো হ্যাঁ আছে। হ্যাঁ, ডিরেকশন করবে ভালো লোক চাই, মানে বেশ মোটামুটি কোটি টাকার সিনেমা নামাতে পারবে, হ্যাঁ আছে। এই ধরনের আমার সার্কেলটা তৈরি হচ্ছে, তাতে আমার সুবিধাটাও হচ্ছে, তাদের দর্শন, তাদের চিন্তা ভাবনা, তারা কিভাবে ছবিটাকে দেখছে সবকিছু নিয়ে। এবং তোমাকে একটা মানে কথা বলি, কোথাও না কোথাও কি দেখেছি না, মানে আমাদের থেকে ওরা ছবি বেশি বোঝে, তাই না? ভীষণভাবে বোঝে, এবং পড়াশোনাটাও বেশি। এবং এটা আমি আমার খুব কাছের একজন বন্ধু, পড়াশোনা প্রচুর লেখালেখি করে, শৈলেন। ও আমার থেকে ছবিটা এত বেশি বোঝে, হ্যাঁ মানে আমি সত্যি, ও যখন আসে আমার খুব ভালো লাগে, ওর সঙ্গে যখন আড্ডা হয়, ও ছবিটা এত ভালো বোঝে না, মানে আমি নিজেই অতটা বুঝি না বা জানি না। মানে কিছুজন আছে, যেমন একটা ছেলে আছে ফটোগ্রাফি করে, আমার ভাইয়ের বন্ধু, কিন্তু আমার বয়সী, এখনও পিএইচডি করছে, সৌম্যকান্তি, মানে আমার থেকে বেশি বোধহয় ছবি জানে। মানে আমার থেকে, মানে আমি নিজেকে জোর দিচ্ছি না, মানে আমি যেহেতু ছবি আঁকার লোক সেই অর্থে আমার কথাটা ব্যবহার করলাম। মানে আমার সবসময়ের কাজ হওয়া সত্ত্বেও ও কিন্তু আমার থেকে বেশি ছবি জানে, ছবি নিয়ে ভাবে কোন ইজমে কী কাজ চলছে। আমার ঘরে অনেক বই আছে, সেই বইগুলো দেখে দেখে ও চর্চা করতে থাকে, যে এটা এই ধরনের কাজ হয়েছে, ওটা এই ধরনের কাজ হয়েছে, সিনেমা নিয়ে কথা বলে। তো ভীষণভাবে না এগুলো সব পারস্পরিকভাবে মানে খুব কানেক্টেড,
ছবির সাথে সিনেমা, লেখালেখি, গান, একদম আমি যদি শুধুমাত্র ছবি আঁকাটাকে আমার পেশা বলি বা আমার মাধ্যম বলি, খুব ভুল হবে। হয়তো আমার আগামী দিনে এরকম ফিল হতেই পারে, আমার ফিল হতে পারে না, আমার হয় যে আমি ছবিটা আঁকবো, এঁকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাব, গিয়ে আমি চিৎকার করে আমার ছবির বিষয়বস্তু বলতে থাকবো। বিশেষ করে সেপারেশন ছবিটা নিয়ে আমার ফিল হয়েছিল যে ওটা গ্যালারির মধ্যে 500টা বা 1000টা মানুষ দেখার ছবি না, ওটা ওই বিষয়টা নিয়ে সকলের বোঝা উচিত যে কেন সেপারেশন হওয়া উচিত না, বাচ্চাগুলোর ওপর কী প্রভাব পড়ে তাদের সারা জীবন, এবং তাতে সামাজিক কী প্রভাব পড়ে। আগামী দিনে যে সমস্ত ছবিগুলো আমি আঁকতে চলেছি, আমার মনে হয় এই বিষয়বস্তুগুলো সামাজিক বিষয়। যেমন আমার খুব ইচ্ছা আছে, আমি কতটা করতে পারবো আমি জানি না, আমি হয়তো রিস্কাওয়ালা যদি কোনোদিন ছবি আঁকি, আমি তো রিস্কা মানে স্ট্যান্ডে গিয়ে এক্সিবিশন করার ইচ্ছা আছে। আচ্ছা, এবং যারা দেখবে তারা হয়তো রিস্কা স্ট্যান্ডে এসেই দেখবে। মানে আমার আমি আমি এইভাবে ভাবছি, মানে আমি যদি একটা সাইকেল যে সারায় তাকে নিয়ে কাজ করছি, তার জীবনযাত্রা নিয়ে কাজ করছি, সাইকেল যে গ্যারেজটা যেখানে সারায় আর কি, ওখানেই আমি ওই আলো আধারি নিয়ে আমি হয়তো ডিসপ্লে করব, তাতে সে রিলেট করতে পারবে। আমি রিস্কাওয়ালার ছবি গ্যালারিতে রাখলাম, কোনোদিন কোনো রিস্কাওয়ালার ছবিই দেখলো না। একদম আমার কাছে খুব ওই মানে শব্দটা ইউজ করছি, কেউ খারাপভাবে নেবে না, মানে ন্যাকা ন্যাকা একটা ইনফরমেশান। আমি সমাজের জন্য ভাবছি, কমপ্লিট ভাবি না। কমপ্লিটটা ভাবি যে যাদের ছবি তাদেরকে তো দেখাই। হ্যাঁ, আমার ব্যান্ড পার্টি নিয়ে একটা সিরিজ করার ইচ্ছা আছে, তার কারণ আছে অনেক। তুমি তো অনেক কাজ করেওছো। এইগুলো প্র্যাকটিস ছিল, এবার তাদেরকে নিয়ে যে কাজগুলো আমি করব, আমি আজ পর্যন্ত দেখিনি যে ব্যান্ড পার্টি যারা বাজাচ্ছে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো শুভ অনুষ্ঠানে ভালোভাবে যদি কেউ সম্পূর্ণ করে, তাদের ছাড়া সম্পূর্ণ হয়েছে। আমাদের কালচারে আছে, এবং বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কালচারে আছে। তো তাদেরকে কখনো আমি দেখিনি যে বিয়ে বাড়িতে বসে টেবিলে বসে খাবার খাচ্ছে। তুমি দেখেছো? না, এটা কিন্তু সত্যি কেউ দেখেনি। তারা কি ডিজার্ভ করে না? আমাদের আনন্দের মুহূর্তটা কিন্তু তারা আরো এক ধাপ এগিয়ে দেয়, তাদের কিন্তু কেউ খাওয়ায় না বসিয়ে, তাই না? একদম। তারপর এরকম আরো সামাজিক বিষয় আছে যে তাদের কি সবসময় মনে হয় তারা শিল্পী, প্রথমত তারা বাজাচ্ছে, তারা কিন্তু শিল্পী, তাই না? যেমন চিত্রকর বা এই ধরনের চিত্রশিল্পী, এই ধরনের যদি আজকের আমরা প্রফেশন ধরেছি, একসময় কিন্তু এটা প্রফেশন ছিল না সেইভাবে ধরলে। কোনো রাজা বা কারোর ফরমাইশই কোনো কাজ করতে হতো। হ্যাঁ, বিভিন্ন ভারতবর্ষেরও যে ধরনের কালচারগুলো আর কি ছবি নিয়ে আছে, সেইগুলো হচ্ছে স্কুলিং ভিত্তিক, সবাইগুলো জানি, এগুলো আমি আর্টিস্টই বলতে বসিনি। তো এখনো যারা কুমোর আছে, যারা এই ধরনের ব্যান্ড পার্টির সাথে যুক্ত, তাদেরকে না এইটা কোথাও না কোথাও একটা অংশে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে শিল্পী আখ্যাটা দেওয়া হচ্ছে না। একদম। হ্যাঁ, তার কারণ হচ্ছে ধরো তাদেরকে, তারা মানে সেই অর্থে শিক্ষিত নয়, শিল্প শিক্ষা। কিন্তু আমার মনে হয় সেটাকেও চালনা করলে তাদেরকেও এডুকেটেড করা যায়। এটা আমি তোমাকে প্রশ্নটা করতাম, মানে যারা বিশেষ করে আর্ট কলেজের, না তুমি যেহেতু আর্ট কলেজের একটা সার্টিফিকেট পেয়ে গেছো, পেয়ে গেছো আর কি, সার্টিফিকেট নিইনি আমি এখনো। যাই হোক, আমারও নেই, আমার কাছে কোনো এডুকেশনে রেজাল্ট আছে, সার্টিফিকেটটা গিয়ে তুলতে হয় না ইউনিভার্সিটি থেকে, এটা নেওয়া হয়নি। তো যাই হোক, যাদের নেই, আমি এমনও দেখেছি কাজ দেখে খুব প্রশংসা করছে, কিন্তু যখন শুনছে যে আর্ট কলেজের না, তখন তার মানে মতবাদ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার এটা নিয়ে কি, মানে আর্ট কলেজে পড়লে অনেকে ধারণা যে হ্যাঁ সে শিল্পী, বাকিরা। দেখো, সত্যি কথা, যারা এই ধরনের কিছু করে তাদেরকে কোনো রকম কোনো কিছু ভাবারই দরকার নেই, এটা আমি খুব ফিল করেছি। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে, সকলকে আমরা সন্তুষ্ট করতে পারবো না, আমি পারবোই না। আজকের আমি খাবার দিয়ে একটা এক্সাম্পল দিই, আমি ধরে নিলাম কলকাতার বিরিয়ানি বেস্ট, ঠিক আছে? আজকালকার নিউ জেনারেশন হয়তো কথার কথা ধরলাম যে বিরিয়ানি খায় না, সে বললো পাস্তাটা বেস্ট, আমি দুটো স্বীকার করলাম। কিন্তু কেউ যদি এরকমভাবে মানে প্রমাণ করার চেষ্টা করে যে তুমি পাস্তা খাও না, তার মানে তুমি কিছু খেতেই জানো না, তুমি কিছু জানোই না, তোমার স্বাদই নেই। একদম। এখানে আমার আপত্তি আছে। তোমার পার্সোনাল চয়েস, পাস্তা খাও, তুমি খুব ভালো করে খাও, আমার ভাই বিরিয়ানি ভালো লাগে, আমি খাবো। তো ছবি আঁকার ক্ষেত্রেও এইভাবে বাদ বিচার করাটা খুব খুব বাজে, যে তুমি এই জাতীয় কাজ করছো, আচ্ছা তুমি কোনো পদেই পড়ো না, আচ্ছা বলো না তুমি বিরিয়ানিটা
খাচ্ছ, তুমি কতটা বুঝে খাচ্ছ, বা তুমি বিরিয়ানি বানাচ্ছ কতটা ভালো বানাচ্ছ, সেটাই তুমি চর্চায় চলে আসো। সেটাই না তুমি বিরিয়ানি হাই। মানে আমি একটা কথাই বলি যে এখনো অবধি ভারতবর্ষে খুব কম মানুষ আছে যে সকালবেলা পান্তা ভাত খেয়ে যদি কোনো একটা সেমিনারে যায়, হয়তো স্টেজে দাঁড়িয়ে বলবে আমি একটা ভালো কোনো ইটালিয়ান খাবার খেয়ে এসেছি। খুব কম মানুষ আছে যারা দাঁড়িয়ে বলবে যে আমি পান্তা ভাতই খেয়ে এসেছি। একদম। সে হয়তো কমফর্ট ফিল করে যে পান্তা ভাত খেয়ে একটা ধরে নিলাম যে খুব কমফর্ট ফিল করে, হতেই পারে। আর আমাদের ওয়েদারে ভাতটা খুব দরকার, পান্তা ভাতটা একটু বাড়িয়ে বলছি, বাট আমি যেটা বলতে চাইছি আর কি, বুঝতে পারছো। কিন্তু সেই কথাটা লোক বলবে না, তাতে তার ক্লাস যাবে। আমি এটা খুব দেখবে বেশি বকে ফেলছি, মানে একটা ছোট ভিডিও ছেড়েছিলাম ফেসবুক ইনস্টাতে, সাইকেল চালাচ্ছি। সবাই আমাকে এসে বলছে স্যার আপনি সাইকেল চালান, দাদা তুমি সাইকেল চালাও, হিন্দিতে বলছে, ইংলিশে বলছে আপ সাইকেল চালাতে হ্যান। আমি খুব অবাক হলাম যে ভাই সাইকেল তো ঠিক আছে, তো নর্মাল বিষয়, আমি প্রতিদিন চালাই, এটা আমার কাছে খুব নর্মাল বিষয়, কিন্তু অনেক মানুষের কাছে সেটা আকাশ থেকে পড়ছে। মানে সাইকেল চালাচ্ছে, মানে আমার কাছে এটা খুব নর্মাল, সেটা অনেকের কাছে খুব মনে হচ্ছে যে মানে এটা বাইক নেই, এটা গাড়ি নেই, কিন্তু আমার তো প্রয়োজন নেই। আচ্ছা, এই যে তোমার তো এমন সময় যায়, খুব খারাপ সময় আসে, সেই সময় এগুলোকে মানে নিজেকে কিভাবে মোটিভেট করো? খারাপ সময় বলতে খুব সত্যি বললে গত কয়েক বছরে খুব মনে পড়ছে না যে খারাপ সময় কিছু গেছে। আগে হতো তো? হ্যাঁ ভীষণ হতো। খারাপ সময় বলতে এখন সিচুয়েশন খুব ওঠানামা করে। কিন্তু সেই সময়গুলো কিভাবে নিজেকে মোটিভেট করো? কিছুটা শান্ত করার চেষ্টা করি নিজেকে, আর যতটা সম্ভব হয় ছবি আঁকা। সময়ের সাথে সাথে না দায়িত্বটাও একটু বেড়ে যায়, এটা একটা কিন্তু কারণ, তখন শান্ত করাটা খুব কষ্টের। তো কিছু কিছু সময় একটু পুড়তে হবে, আচ্ছা, মানে তোমাকে যেহেতু একটা বাঁচা যাবে প্রশ্ন না। ভেবেছিলাম করব, কিন্তু এতক্ষণ যে আলোচনা তুমি করলে মোটামুটি পেয়ে গেলে, তারপরে করছি। হ্যাঁ, তুমি এই যে জীবন এবং চিত্রটাকে কি একই পথে দেখো নাকি আলাদা? হ্যাঁ, আমার প্রশ্নের আগে উত্তর ছিল, মানে আমার কাছে ওই ডাল ভাতের মতো। মানে আমি জীবনের সাথে ছবি আঁকাটা ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছি, এবং আমি প্রথম থেকে জেনে বুঝেই এটা জড়ানোর চেষ্টা করেছিলাম, যাতে মানে আমাকে মনে করতে না হয় যে আজকে ছবি আঁকতে হবে। আমার সমস্ত জায়গায় আমি যেখানেই থাকি আমার ছবি আঁকার একটা সেটআপ আছে। এটা আমার কাছে আছে, এবং আমার সকলেই জানে। মানে আমি যদি এখন কাজ না করি, আমার মা বলবে যে কাজ করছিস না। আচ্ছা আচ্ছা। আগে যে সিচুয়েশনটা ছিল যে কাজ করলে কি করছিস, কি হবে এগুলো, যেটা হয় আর কি, আর এখন সেটা দাঁড়িয়ে গেছে যে ছবি না আঁকলে কাজ করছিস না, কি হয়েছে, কিছু হয়েছে, কাজ করছিস না, কিছু হয়েছে। আচ্ছা, সিচুয়েশন বদলে গেছে। খুব ভালো কাটলো তোমার সঙ্গে এতটা সময়। হ্যাঁ, আচ্ছা, সমসাময়িক যে মানে ছবির ধারা বা চর্চা চলছে, সেখান থেকে কোনোভাবে তোমার কি মানে কখনো ভয়ের সৃষ্টি হয়? না, ভয়ের সৃষ্টি হয় না, আমার ভয় একটা জায়গায় আছে, যে আমি কোনো কিছুই যেন আমার বিষয় না হয়ে ওঠে। অনেকে আমাকে বলে পোর্ট্রেট পোর্ট্রেট, আমার একটু সত্যি আপত্তি আছে। কারণ আমি আমার সময়টা দেখো না, আমি 2022-এ পাশ করেছি, আমার তো এখন 25 চলছে, 3 বছর। আমি 3 বছরে কতটা পরিবর্তন করব? একদম। এটা তো আর একটা পদ না রান্না, যে আমি আজকের চলো একটা এক হাঁড়িতে একটা মাংস চাপিয়ে দিলাম, অন্য হাঁড়িতে একটুখানি পোলাও চাপিয়ে দিলাম, দুটো আলাদা পদ, আবার সাথে একটা চাইনিজ কিছু করে দিলাম। সম্ভব না, এটা একটা জার্নি। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি। আমার ভয় হচ্ছে একটা জায়গায়, যেন আমি একটা বিষয় কেউ আমাকে আটকে না দেয়, আমি যেন আটকে না যাই। কেউ আমাকে আটকে দিলে অসুবিধা নেই, আমি মোল্ড করে বেরিয়ে যাবো নিজেকে। কিন্তু আমি যদি আটকে যাই, আমি যদি ভেবে নিই যে এখান থেকে আমার লাভবান হচ্ছি বা এটাই আমার সব, এখন অবধি সেরকম ভাবনা নেই আমার, সেই দিনটা আমার কাছে সব থেকে বাজে দিন হবে। যদি আমি মনে করি যে এইটাই আমি করতে চাইছিলাম, আমার মনে হয় সেটা খুব বাজে দিন হবে। তো আমি জানি না আমি আগামী দিনে কি করব। আমি হয়তো আমি সিনেমা বানাতে পারি, আমি হয়তো তবে কি তুমি করবো হ্যাঁ জানি একটা না। কথা যে বললে যে মানে পোর্ট্রেট আঁকছো, মানে অনেকে ভেবেছে বা বলেওছে যে এটাই, হ্যাঁ, তো আমার একটা এটা মনে হয়, আমিও যেহেতু পোর্ট্রেট নিয়ে কাজ করি, অনেক শুনতে হয়েছিল, কিন্তু আমার তখন না মনে হতো আমি পোর্ট্রেটটাই ঠিকঠাক জানি না, আমার তো আগে এটা শেখা দরকার, তারপর তো আমি অন্য কিছুতে যেতেই পারি। আমি ল্যান্ডস্কেপটা একদমই করতাম না, সেটা জানো। কিন্তু 1 বছর বা 1.5 বছর হলো আমি কিন্তু করছি।
এখন কিন্তু কন্টিনিউ সেই দিকে যাচ্ছে। তারপর অন্যান্য আরও মিডিয়াম বা বলো বা অন্যান্য কম্পোজিশন অনেক করছি, হ্যাঁ। কিন্তু এই যে যখন আমি চর্চা করছি সেই সময় যে বারবার শুনতে হচ্ছে না, প্রথমে একটু খারাপ লাগতো, কিন্তু তারপরে অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে বলুক, আমি আমার কাজটা করে যাই। কারণ আমার মনে হয় একটা জিনিস আমি যখন করছি সেটা আমার ভালো করে জানাটা খুব দরকার। মানে এটা খুবই তুমি বললে বলে বলছি, মানে হ্যাঁ আমার সাথেও ঘটে। খুব মন খারাপ হয়ে যায় যখন আমাকে নিয়ে কেউ আলোচনা করে। আমি ভাবলাম যে সেই মানুষটাকে তো আমি খুব সম্মান করি, তার কাজ দেখে বড় হয়েছি, সে আমাকে নিয়ে কেন আলোচনা করছে। আচ্ছা, এখানে না আমি একটা কথা তোমাকে বলবো। যেহেতু কিছুক্ষণ আগে আমরা একজন শ্রদ্ধেয় আর্টিস্টের আলোচনা করলাম, মনে আছে কার কথা বলতে যাচ্ছি? হ্যাঁ বুঝতে পেরেছি। বলো। কমেন্ট কিছু একটা। না না, ওটা না, ওটা নেওয়ার কথা বলবো না। আচ্ছা আচ্ছা একজন শ্রদ্ধেয় শিল্পী যিনি অসুস্থ হয়ে আছেন, আচ্ছা 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 তুমি একটু আগেও বললে, আমি কিছুদিন আগেও শুনেছি। হ্যাঁ, ওনার সঙ্গে তোমার দেখা হয়েছে? দেখা হয়েছে মানে এই রিসেন্ট দেখা হয়নি। আর আমাদের রিসেন্ট প্ল্যানিং হচ্ছে যাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছে না। হয়তো খুব শীঘ্রই ওনার বাড়িতে আমাদের যাওয়া উচিত, আর যাবো আমরা। এবং ক্যামেরায় কি এটা বলা উচিত, মানে আমাদের খুব ইচ্ছা আছে যদি ছোটোখাটো ওনার কাজ সংগ্রহ করতে পারি আচ্ছা। আমরা। কারণ ওনার যে এখন রোগটি হয়েছে তাতে অনেক অর্থের প্রয়োজন। আমাদের তো সেই পরিমাণ অর্থ নেই, কিন্তু যদি কিছু কিছু করে আমাদের অর্থ সাহায্য করতে পারি, দেখা যাক আমরা কবে এটা করে উঠতে পারি। এটা খুবই তাড়াতাড়ি করা উচিত, তার ভীষণভাবে প্রয়োজন এটা। এখন থেকে প্রায় ৫-৬ বছর আগে, হ্যাঁ মানে আমাকে না অনেক জায়গায় শুনতে হতো যে পোর্ট্রেট আঁকছু, একে কী হবে, হ্যাঁ মানে ঠিক কেমনভাবে একটা দেখা হতো। কিন্তু একমাত্র একজনের কাছে আমি মনে হতো ঠিকঠাক অ্যান্সারটা আমি পেয়েছি, সেটা হচ্ছে ভদ্রলোক, মানে তার পিতৃ কারণটা শিকদার। কি বলো? হ্যাঁ মানে আমি একাডেমিতে প্রথম মানে ওনার সঙ্গে দেখা হচ্ছে, উনি দেখে আমায় চিনতে পারেন এবং নিজে এসে কথা বললেন, মানে এত মাটির মানুষ, এবং ওনার যে এতটা বয়স সামনে থেকে দেখে কিন্তু বোঝার কোনো মানে কেউ ধরতে পারবে না। 75+। উনি মানে বিকাশ বাবুকে অনেক বছর পেয়েছিলেন, হ্যাঁ। তো সেই জায়গা থেকে না ওনার সঙ্গে আলাপ করতে করতে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই যে আমি আমার কাজ আপনি দেখেন, আমি পোর্ট্রেট আঁকছি, এটা আমাকে অনেকেই বলে যে তুমি পোর্ট্রেট কেন আঁকছো, অন্য কিছু ট্রাই করো, হ্যাঁ এটাকে কী হবে। উনি আমার একটা খুব ভালো কথা বলে আমার এখনও মনে আছে, এবং আমার সত্যি মানে তারপর থেকে আমি কাউকে আর জিজ্ঞাসা করিনি যে লোক কেন এরকম বলছে। উনি আমায় বললেন যে তুমি পোর্ট্রেট আঁকছো, তোমার ভালো লাগছে, পোর্ট্রেটে যাও। তোমার ভিতর থেকে যখন মনে হবে পোর্ট্রেট আর ভালো লাগছে না, অন্য কিছু ট্রাই করা যায়, তখনই করবে, তার আগে কখনো করো না। তো মানে এটা না আমার সত্যি এত ভালো লেগেছিল কথাটা, এভাবে কেউ কখনো আমায় বলেনি। হ্যাঁ, আমি দেখো তারপর কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করেছি। তখন যে রিয়ালিস্টিক কাজ করতাম সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সেটাকে ভাঙছি বা অন্যান্য, হ্যাঁ কম্পোজিশন করছি, ল্যান্ডস্কেপ করছি। এটা আমার মন থেকে এসছে বলেই কিন্তু আমি করতে পারছি। তো যাই হোক, আমার খুব মনে তুমি আছে। ধরে নিতে পারো যে কোনো মানে একটা অংশে বিকাশ বাবু তোমাকে বলে গেল। তার আচ্ছা। কারণ হচ্ছে প্রীতেশ বাবু বিকাশ বাবুকে খুব কাছ থেকে পেয়েছে এবং দীর্ঘ সময় ধরে পেয়েছে। মানে ওনার সাথে প্রীতেশ বাবু বিকাশ বাবুর একটা মানে ভাইয়ের সম্পর্ক হয়ে গেছিল, মানে এতটা আচ্ছা, আচ্ছা। কাছাকাছি। এবং প্রীতেশ বাবুর যেখানে বেড়ে ওঠা, যে পরিবেশে, যতটুকু আমি জানি ওনার সম্বন্ধে পড়েছি, ওনার একটা বই আছে ফিরে দেখা বলে। ফিরে দেখা একটা বই তো আছে। উনি সুব্রত গঙ্গোপাধ্যায় কিন্তু ওটার মানে কভারটা প্রচ্ছদ করেছিল, করেছে। পোস্টার হ্যাঁ। গ্যালারি করা। তো আহ, উনি ওয়াসিম কাপুরকে কাছ থেকে পাচ্ছে সমসাময়িক, বিকাশ বাবুকে পাচ্ছে। তো এই যে এতজনকে কাছ থেকে পাওয়া, এত বড় মহারথীরা, এবং তার সাথে সাথে আরও তো সেই সময় ছিলই, আমার মতো বিকাশ বাবু তাদের স্তম্ভকে পাচ্ছে। তাতে কি হচ্ছে, মানে ছবির সম্বন্ধে আমার মনে হয় একটা ধারণা না সম্পূর্ণ স্পষ্ট, সেখানে কোনো দ্বিমত নেই। কারণ মানে কাদেরকে পাচ্ছে, মানে এটা একটা বড় বিষয়। মানে কিছু কিছু সময় বই কথা বলে না, কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তির সান্নিধ্যে আসাটাই অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। একদম, একদম। তো তোমার কাছে একটা বড় পাওয়া। একদম সত্যি, মানে আমি বললাম না তার আগে না আমার ভিতরে একটা সংশয় ছিল, আদৌ আমি ঠিক করছি, মানে আমার তো সত্যি বলতে আমার ভালো লাগছে, আমি ওটাই করবো। হ্যাঁ মানে আমার এই প্রফেশনে এসেছি আমার একটাই কারণে, এটা আমায় আনন্দ দিত, আমার ভালো লাগতো। কিন্তু তারপরও না মানে সিনিয়র যখন কেউ বলতো না যে কি মানে ভালো কিছু করে পোর্ট্রেট আঁকছো, এগুলো কেন করছো, কিন্তু ভদ্রলোক মানে আমার এত ভালো লেগেছে এই কথাটা শোনার পর যে তোমার মন থেকে যখন আসবে তখন তুমি করো।
হ্যাঁ, আমি যে বললাম তারপর আর কাউকে আমাকে জিজ্ঞাসা করতে হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তো খুব ভালো লেগেছিল। এখন এসে মনে হয় জানো মানে প্রশংসাটা না হচ্ছে একটা বাড়তি লেজের মতো। কেন কথাটা বললাম এই সময় দাঁড়িয়ে প্রথম হুম, প্রথম প্রশংসা না থাকলে কাজ করার হুম। এনার্জি আসে না। প্রশংসা কেন বাড়তি লেজের মতো মানে এটা না কোনো কাজে লাগে না। না কিন্তু বরং দেখো একটা সময় তো লেগেছে। একটা তুমি সময় এটাকে লেগেছে। ছোট করেও দেখতে পারো না। আমি একটা সময় লেগেছে পুরো হ্যাঁ, পরিষ্কার বললাম। আমি বলছি এখন এসে লাগে না কারণ এখন না প্রশংসা কেমন একটা করে বলো তো মানে যদি প্রশংসাটা নিয়ে নিই মানে কিরকম একটা মনে হয় যে আচ্ছা আমি তাহলে পারি। ব্যাস একটা এনার্জি ল্যাক করে যায়। তো না তুমি তো কাজ করা বন্ধ করছো। তুমি কাজ না করছো। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে আমরা নিজে। আচ্ছা, আমি তো সবথেকে মনে করি আমার যদি সবথেকে বড় শত্রু কেউ সেটা আমি নিজে। আমি নিজে। কারণ আমি কখনো খুব মোটিভেটেড হয়ে যাচ্ছি আর কখনো আমার মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। এটা কারণটা কখনো হচ্ছে আবার কখনো মনে হচ্ছে যে বাহ হুম, আমি তো অনেক কিছু করে দেবো। এই একটা মানুষের ভিতরে এত কিছু ঘটছে তার মানে কি আমার ভিতরে সব কিছু ঘটছে। তো এই যে কনফিডেন্সটা চলে আসা ভালো জিনিস, ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটা ভীষণভাবে প্রবলেম। তো এই প্রশংসাটা আমাদের কোথাও না কোথাও একটা বাড়তি লেজের মতো, কোনো কাজে লাগে না, খালি একে ওকে ঠক্কর মারতে মারতে যাই। ঠিক আছে। তো আমি এই কারণে সবাইকে জুনিয়রদেরকে বলছি এটা যে ভালো কাজ করলে প্রশংসা আসবে। প্রথমে প্রশংসা কাজে লাগবে, কাজে একটা আলাদা করে উদ্দীপনা তৈরি করবে, এটা খুব স্বাভাবিক, এটা দরকার। কিন্তু সেটার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে শুধুমাত্র নিজের জন্য কাজ করতে হবে, নিজেকে ডেভেলপ করার জন্য কাজ করতে হবে। সেখানে প্রশংসা পাই বা না পাই, কাজ করে যেতে হবে। আমার ফার্স্ট যেদিনকার ছবি বিক্রি হলো গ্যালারি থেকে, আমি সেদিনকার ভয়ে তাড়াতাড়ি এসে বাড়িতে এসে ছবি এঁকেছি। কারণ আমার ভয় করছে যে আমি প্রথম ছবি বিক্রি হয়েছে, আমার যদি মনে হয় যে এটা আমি সব বিক্রি হতে থাকবে, আমার অনেক টাকা হবে, আমার মানে খুব হয় না যে ঘটনাটা কিরকম ঘটে, একটা ছোট সিচুয়েশন আমরা ভেবে 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 এত বড় করে দিই। ব্যাপারটা তুমি একটা জাম খেয়েছো, হুম, তোমার খুব ভাল লেগেছে, গুড, অসুবিধা নেই। কিন্তু তুমি ভাবছো ঘরে বসে বসে জামটা কি টেস্টি ছিল, ওয়াহ এর মতো জাম আর জীবনে খাইনি, আর কখনো খেতে পারবো না, এই ভাবতে 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 জামটাকে তুমি কোন পর্যায়ে নিয়ে চলে গেলে, তার টেস্টটা কেন মনে মনে হয়তো তারপরে তুমি যাই খাবে জাম তুমি বলবে না ওটার মতো তো না। সেম ঘটনা ঘটে যায় শিল্পীদের। তো কখনো খুব খুশি হতে নেই যে কোনো ক্রিয়েটিভ মানুষের। আর প্রশংসা প্রথম জীবনে কাজে লাগে, কার কাছ থেকে প্রশংসা পাচ্ছি সেটাও অবশ্যই। নির্ভর করছে। তারপর প্রশংসা কোনো কাজে লাগে না, মানে ওটা একটা বাড়তি লেজের মতো, ওই যেটা বললাম খুব সমস্যা করে কিন্তু। যাক, খুব ভালো সময় কাটলো তোমার সঙ্গে। আচ্ছা, আরেকটা কথাই বলবো। তুমি যেহেতু আর্ট কলেজ থেকে ছিলে, এখন যারা মানে এটা যদি তুমি বলেছো যখন তুমি গেছো কিভাবে প্র্যাকটিস করছো, সংক্ষেপে একটু বললেই হবে। যে তারা কিভাবে কাজ করতে পারে যারা নতুন আর্ট কলেজে যেতে চাইছে বা প্র্যাকটিস করতে চাইছে। কারণ অনেকে গ্রাম থেকে আসে, তারা কিন্তু জানে না। হ্যাঁ? তো আমার মনে হয় এটা একটু যদি এখন না ছবি আঁকার ধরনটা চেঞ্জ হয়েছে, এটা না বললে খুব ভুল ইনফরমেশন দেওয়া হবে। এখন সম্পূর্ণ চেঞ্জ হয়েছে এবং প্রতি বছর কলেজগুলো নিজেদেরকে মোল্ড করছে হুম, ভীষণভাবে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে, ধরন চেঞ্জ করছে এবং দেখছে যে শুধু টেকনিক্যাল জায়গা থেকে না সে কীভাবে ভাবছে, হুম, তার উপস্থাপনা কী এবং লেখার মাধ্যমে তার ভাবনা জায়গাটাও হুম, দেখছে। তো এখন শুধুমাত্র যদি আমি টেকনিক্যাল জায়গা থেকে বলি আমি যেভাবে প্র্যাকটিস করেছিলাম খুব ভুল হবে। আচ্ছা, একটা সিমিলারিটি এখনও আছে, কিছু কিছু কলেজ এখনও, নাম ধরে বলছি গভর্নমেন্ট আর্ট কলেজ, সেই অর্থে এখনও পরিমাণ ইন্ডিয়ানটা একটু আছে। একটু স্টাডি বেস কাজ, মানে একটু রিয়েলিস্টিক ফিগার ড্রয়িং, একটু রংটা চাপাতে পারলাম, স্বচ্ছতা আছে রঙে, মানে খুব এদিক ওদিক থেকে কপি করা কাজ না, এই বিষয়গুলো যদি একটু কেউ স্বচ্ছতা রেখে করে ভালো। আর এখন কি হয়েছে আর্ট কলেজ মানে এটা একটা বিস্তর বলতে হবে, নাহলে লোককে ভুল বলা হবে, আর্ট কলেজে ভীষণ ডিপার্টমেন্ট হয় অনেক কটা। হুম, তো প্রথম প্রথম কাজ হচ্ছে একটা কলেজে যাও, গিয়ে ভিজিট করো, সব ডিপার্টমেন্টে দেখো কোথায় কী ধরনের কাজ হচ্ছে। প্রথমেই আর্ট কলেজ মানে ছবি আঁকবো একদমই নয়, ছবি যারা আর্ট কলেজে আঁকছে তাদের কাজ দেখো এবং তুমি নিজেকে মনে করো যে আমি 1 বছরে কি এই পর্যায়ে চলে যাব, আমার কাজ কি এই পর্যায়ে আছে, আমার কিসে বেশি আনন্দ পাই, মাটি মেখে, সেলাই করে, কাঠ কেটে, ডিজাইন করে কিসে আনন্দ পাই, আমার সেই বিষয়ে একটা দক্ষ যদি কোনো একটা শিক্ষক বা একটা গাইডেন্স পাই সেটা যথাযথ, সে তাকে গাইড করে দেবে।
এদিক ওদিকে না গিয়ে আমার মনে হয় প্রাথমিক স্তরে কোনো একটা শিক্ষকের দ্বারস্থ হওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি এখন বলছি বলে আমাকে যারাই এখন দেখছে শুধুমাত্র আমি ঠিক বলছি, একদমই ভুল। মানে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ হবেও। তো যে যে বিষয়টা জানে তার কাছে সেই বিষয়টা গিয়েই শেখা উচিত। একা একা ঘরে বসে কেউ যেন পাকামি শব্দটা ইউজ করলাম, পাকামি করবে না। তার কারণ হচ্ছে আমি একটা খুব সহজ অঙ্ক তোমাদের বুঝিয়ে দিই। একটা টিচার আমি ধরে নিলাম 1,000 টাকা মাইনে নিচ্ছে, 1 বছর গিয়ে শিখবে, 12,000 টাকা খরচ করেছে। 1 বছর 12,000 টাকা। আমি ধরে নিলাম কারো 2 বছর সময় লেগেছে, 24,000 টাকা খরচ হয়েছে। আর একজন ঘরে বসে প্র্যাকটিস করছে 2 বছর 3 বছর 4 বছরে চান্স পেলো না। আর একজন দক্ষ টিচারের কাছে গিয়ে মোটামুটি তার সব বোঝা হয়ে গেছে যে ডিজাইন কি বা যে স্কাল্পচারে আছে মোটামুটি সব অ্যানাটমিক্যাল বা মাটি মাখা থেকে শুরু করে সব বুঝে গেছে, সে ধারণাগুলো পেয়ে গেছে। তার কোনো না কোনো কাজে এটা হয়ে যাবে, কারণ সেটা স্পষ্টতা আছে তার, বা একটা ধারণা ক্লিয়ার। 24,000 টাকায় একটা কলেজে ঢুকে গেল, হয়তো 1 বছরে সে 12,000 টাকা তো হয়ে যেতে পারে। যে ঘরে ট্রাই করছে দিনের পর দিন তার হচ্ছে না, তার ওই 24,000 বা 12,000 বাঁচাতে কিন্তু তার কিন্তু একটা কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এত বড় রিস্ক না নেওয়া উচিত। আর শিক্ষকের তার পারিশ্রমিক দেওয়াটা খুব দরকার, কারণ তুমিও মানে যে শিখছে সেও কখনো শিক্ষক হবে, একদম। তার মাধ্যমে তার কাছে অর্থ আসবে। হ্যাঁ, তো শিক্ষকের স্যালারি নেওয়াটা কোনো অপরাধের নয়, আমি দেখি না। হ্যাঁ, কেউ দিতে পারছে না তাকে কনসিডার করো অবশ্যই, কিন্তু যে দিতে পারবে। আর এটাও ভেবে দেখো না, আরো সহজ অঙ্কে আসছি, একটা ছেলে মেয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করছে 300 টাকা মোবাইলে রিচার্জ করায়, তার হাতে একটা 12,000 15,000, আরো এখন তো আবার ট্রেন্ড পাল্টেছে, 50,000 টাকারও ফোন আছে। তার কেরিয়ারের জন্য সে কি 12,000 টাকা বা 24,000 টাকা দিতে পারবে না? পারবে। খুব সহজ অঙ্ক। তো প্রয়োজনটা কোথায় বুঝতে হবে, জামাটা কি পরছি, মানে আমি 2,000 টাকা জামা পরছি, 3,000 টাকা জুতো পরছি, আর বলছি আমার কাছে টাকা নেই, আমার কেরিয়ারে বাবা মা কিছু দিতে পারছে না, এটা মানে খুব লজ্জাজনক। তো স্বচ্ছতাটা নিজের কাছে প্রথমে আনা উচিত, যে আমি কি চাইছি, এবং আমার জীবনে এখন যেটা সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, আমি কি চাইছি, তার জন্য একেবারে পুরো ঝাঁপ মারতে হবে ওখানে রং তুলি। মানে এগুলো খুব মানে বললে না অনেক বেশি বলা হয়ে যাবে, মানে হয়তো আমি খুব বলেও ফেলি আর কি, মাঝে মাঝে এরকম প্রকাশ্যে বলি না, বাট আমার স্টুডেন্টদের সাথে বলি, দরকার পড়লে শিয়ালদা বা হাওড়া স্টেশনে পাওয়া যায় 50 টাকা 60 টাকা টি শার্ট পরে কাটাও, মানে আমি নিজে কাটিয়েছি, তো কোনো লজ্জার কিছু নেই। আমার আর্ট কলেজে যদি কেউ ছবি দেখে ওই সময় সব টি শার্ট নর্মাল পাতি টি শার্ট, আর একটা নর্মাল ব্লু কালারের জিন্স ছিল, ওটাই পরে বছরের পর বছর কাটছি, এটা তো কোনো লজ্জার কিছু নেই। নিজে যদি এখন ব্র্যান্ডে চলে যাই, মানে আমি এখন দামি জামা কাপড় পরবো, আমি দামি করবো, এই যদি এখন শৌখিনতা চলে আসে, এগুলো মাথার মধ্যে চলে, এটা সব কিছুতে যারা কাজও করছে সবই শুরু করছে, এই যে বললাম মানে ভালো পেপার না হলে করা যায় না, এটাও কিন্তু একটা মানে ভুল ধারণা। এইগুলো না মানে পরিবারকেও ডিস্টার্ব করা, পরিবারের লোককে যে বলবে যে আমার এই মেটেরিয়াল চাই, ওই এটা মেটেরিয়াল ছাড়া হয় না, এটা ছাড়া আঁকা যায় না, এরকম হ্যাঁ। বোঝাই কিন্তু অনেক আর গার্জেন। যেটা লাস্ট আমি বলবার, নিজেকে গরিব বলতে কেন লজ্জা? আজকে তোমার বাবা মা যদি কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, তুমি কেন বলবে না যে আমার বাবা মাকে কষ্ট করে পড়াচ্ছে? তোমাকে কে ঠেকা দিয়েছে যে বাবা মা অনেক অর্থবান সেটা প্রমাণ করার? এটা আমি বুঝে উঠতে পারি না। আমার বাবা মা যদি আমার কষ্ট করে পড়ায়, আমি বলবো আমার বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, ভাই আমি তোদের সাথে যেতে পারলাম না ক্যাফেতে, আমি পারবো না অত দামি খাবার খেতে, লজ্জার আছে কিছু? কোনো লজ্জার কিছু কিন্তু অধিকাংশই তাদের সাথে ম্যাচ করার জন্য বাড়িতে ঝামেলা করে গিয়ে 500 টাকার একটা পাস্তা খেয়ে আসলো। তো এই গিল্টি নিয়ে বাঁচার থেকে ভাই যেটা মন চাইছে সেটা খাও, আর চলে আসবে সেই ভালো বন্ধুরা, চলে আসবে একদম, যারা কোনোদিন জাজ করবে না যে তোর কাছে টাকা নেই তাহলে তুই আমাদের বন্ধু হতে পারবি না। এই বন্ধুরা মানে যারা আছে বাদ দাও, আর ভালো বন্ধু চলে আসবে। থ্যাংক ইউ, অনেকটা সময় দিলে, আর আসলে আমাদের 1 ঘন্টার যেতে অনেকটা বেশি সময় হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাকে এতটা সময় দিলে, এবং আশা করি যারা এতক্ষণ দেখলেন সবাই অনেক শিখলেন। সবাই কাজ করুন, এবং এটা সবাই বলে কাজ করতেই হবে আমাদের, ওটাই আমাদের মানে আমিও ধর্ম মানে কর্মই বুঝি। সবাই কাজের মধ্যে থাকুন।
থ্যাংক ইউ আবারও Thank এতটা you. সময় দেওয়ার জন্য। জাস্ট আমি লাস্ট একটা কথা বলে দিই, যুগলের এই প্রয়াসটা খুব ভালো এবং এটা সঠিকভাবে এগাক। আর যে সমস্ত শিক্ষার্থীরা আছে বা ছবি যারা ভালোবাসে, যারা জানতে চায়, তাদের আশেপাশে যে সমস্ত শিল্পীরা আছে তাদের কথা। আমরা অনেক সময় কি হয়, চাঁদের কথা জানতে চাই কিন্তু চাঁদ কখনো ছুতে পারি না, একদম। কিন্তু যাদেরকে ছুতে পারি তাদের গল্প আমরা জানি না। যদি সেরকম সেরকম মানে তাদেরকে ছোট করছি না, হুম। আমি বলতে চাইছি যে সমস্ত শিল্পীরা আমাদের সমসাময়িক, তাদের যদি একটু কথাগুলো যুগলের মাধ্যমে আসে, তাতে আমার ভালোই লাগবে। তো আমি থ্যাংক ইউ তোমায় আস্তে এই আস্তে প্রয়াসটার সবাইকে জন্য। হ্যাঁ একদম নিয়ে আসবো এবং তোমরা পাশে আছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।